সিমরান কিছু বলল না, চোখ বন্ধ করে সহ্য করে নিল। তার দেহে অনেক আগেই কলঙ্কের দাগ লেগেছে। এখন সে সবকিছু গুছিয়ে নিজেকে তৈরি করছে। চোখ বন্ধ করে সহ্য করার ক্ষমতা যেটা সব নারী থাকে না। অভিজাত সমাজে তাকে বলা হয় অশুদ্ধ নিয়াপলিটান। সৌন্দর্যের উৎকৃষ্ট নারী, যৌবন নয় যেন ফুলের কমনীয়তা, মুখ নয় যেন শিশিরের স্নিগ্ধতা, চোখ নয় যেন সাগরের গভীরতা। আয়নার সামনে যখন সিমরান নিজের প্রতিরূপ দেখতে পায়, তখন তার মনে একটাই প্রশ্ন জাগে, এই সৌন্দর্যের মূল্য কি টাকা দিয়ে শেষ করা যাবে? উত্তর খুঁজে পায় না সে। এই পৃথিবীতে কেউ তার নেই, কোনো কিছু করে টাকা উপার্জন করার সামর্থ্যও নেই। তাই এমন পথ তৈরি করে নিয়েছে, টাকা আর টাকা। বড় বড় রাজনৈতিক নেতা, বিজনেসম্যান, মাফিয়া, গ্যাংস্টার থেকে শুরু করে সমস্ত ক্ষমতাশালী ব্যক্তির সাথে সে টাকার বিনিময়ে রাত কাটায়। আজকেও তার ব্যতিক্রম হলো না। চট্টগ্রামের ডায়মন্ড ব্যবসায়ী রাজেন্দ্র সাহেবের কথা সেই রকির সাথে রাত কাটাতে এসেছে এই রিসোর্টে। সিমরান মোবাইলের দিকে তাকে সময় দেখে নেয়। 4 ঘন্টা পরে ভোরের আলো ফুটতে শুরু করবে। ততক্ষণে রকিকে সামলাতে হবে, নয়তো কোনো দুর্ঘটনার শিকার হতে হবে তাকে। কেমন দুর্ঘটনা সেটা সিমরান নিজেই জানে। এটাই ভেবে একটু পর হাসি পায়, রহস্যময় হাসি। সিমরানের কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগেছে রকির চোখে মুখে। সে সিমরানকে আরেকটু চেপে ধরে ওর ঘাড়ে ছোট্ট করে একটা কামড় মারল। রকি নরম হাতে সিমরানকে হালকা ধাক্কা দিয়ে তুলে নরম বিছানায় ফেলে দেয়। সিমরানের বুকটা ধুক ধুক করে ওঠে। আগে তো কখনো এমন হয়নি। হিংস্র জানোয়ার নয়, হিংস্র মানুষের ছোঁয়া, সেটা কেমন হবে ভাবতে গা শিউরে উঠছে। সিমরান তার দুকুনেই বিছানায় ভর দিয়ে বাম পাটা উঁচু করে। রকি হুইস্কির বোতলে আরেকটা চুমুক দিয়ে নিচে ফেলে দেয়। সিমরানের উপর ঝাঁপিয়ে পড়ে। পুরুষের লোভ থেকে নিজেকে রক্ষা করতে জানে সিমরান। পুরুষ মানুষ নিয়ে খেলার প্রবণতা তার জন্মগত। নিকৃষ্ট সমাজের হোমরা চোমরা লোকজন থেকে শুরু করে বোকা লোকজনও তার চারপাশে ভিড় করে থাকে। ধরা দেওয়ার ভান করে তাদের কাছে ডাকে সে, কিন্তু কখনোই ধরা দেয় না। এটাই তার সবচেয়ে প্রিয় খেলা। এই খেলার স্বার্থে নিজেকেও তার বঞ্চিত করতে হয়। শরীরের চাহিদা অনেক সময় যথাযথ মেটে না। তা কেউ তাকে খুশি করতে পারে শারীরিক চাহিদা এবং আর্থিক চাহিদা মিটিয়ে, আবার কেউ শুধু আর্থিক চাহিদা মিটিয়ে। স্বামী কি সেটা জানে না সিমরান। তবে তার মনে হয় যার সাথে সে রাত কাটায় সে তার এক রাতের স্বামী। এগুলো ভাবতে ভাবতে একসময় সিমরান বিষণের চেহারায় একটু হাসি ফুটে ওঠে। প্রায় 1 ঘন্টা পর, ভোর তখন 4:30। রকি সিমরানকে ছেড়ে নিজের বালিশে মাথা লাগালো। সিমরান সোজা হয়ে লম্বালম্বি ভাবে শুয়ে আছে। তার চোখ জোড়া উপরের দিকে ফ্যালফ্যাল করে দৃষ্টিতে ছড়িয়ে আছে। পাশে রকির উলঙ্গ দেহ পড়ে আছে। কিছুক্ষণ আগেই তাদের মধ্যে অবৈধভাবে এক সম্পর্ক তৈরি হয়েছে। সিমরানের দেহ তালিকায় রকির নামটি লেখা হয়ে গিয়েছে। আজকে তার জীবনের আরেকটি কালো রাত সমাপ্ত হয়েছে। সে নিজের শরীর থেকে কম্বলটি ফেলে দিয়ে জানালার দিকে এগিয়ে যেয়ে কার্নিশে ভাঁজ করে হাতের কোণে তালুতে চিবুক ঠেকে আছে। ছলে ছলে করছে চোখ জোড়া। সে স্বাধীন এক নারী, তবে এটা শুধু দিনের বেলায়। রাতের অন্ধকারে সে অন্যের বিছানা গরম করতে ব্যস্ত। রাতের এক শ্বাসরুদ্ধকর বন্দি জীবন তার। এই বয়সে তার স্বামীর প্রয়োজন ছিল, অথচ পরপুরুষের সঙ্গে তার বসবাস। ওর দেখাশোনার জন্য এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। সবাই এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে। কোনো এক ঝড় তার পরিবার ধ্বংস। তখন তার বয়স ছিল 13। ওই বয়সেই তার দেহে হিংস্র মানুষের ছোঁয়া পড়েছিল। সিমরানের সমস্ত শরীরে ব্যথায় অবচেতন অবস্থা। তার ইচ্ছে করছে না এখন আবার কারোর হিংস্রতায় সঙ্গ দিতে। তাই সে আগে নেই স্থির হয়ে বসে আছে। রকি 2 বার ডেকেছে সিমরানকে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। তাই সে ওই অবস্থায় শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে সিমরানের ঠিক পাশে এসে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, এই বেশ্যা মাগি, আমার কথা কি তোর কানে যায় না? শালি, এত দেমাগ দেখাস কেন আমাকে? টাকা দিয়ে কিনা হয়েছে তোকে, মনে রাখবি কথাটা। শুয়োরের বাচ্চা, আয় বলছি। সিমরান সহ্য করতে না পেরে পিছন ফিরে রকি স্লিম ফিট বডিতে ধাক্কা দেয়। পাশের লম্বা টেবিল থেকে QSZ-92 রিভলভারটি নিয়ে রকির ঠিক পুল্লিঙ্গ বরাবর তাক করে টিকারে আঙ্গুল রাখে। QSZ-92 রিভলভারটি একটি সেমি অটোমেটিক পিস্তল, চীনের তৈরি, 760 গ্রাম ওজন ও প্রায় 7.5 ইঞ্চি দৈর্ঘ্যের। এই পিস্তলের কার্যকর রেঞ্জ
50 মিটার। সাধারণত 15 থেকে 20 রাউন্ড গুলি ক্যাপাসিটি থাকে। সিমরান বাম হাতে নিজের চুলগুলো ঠিক করে রকিকে উদ্দেশ্য করে বলে, তুই কে, কোথা থেকে এসেছিস সেটা আমি জানি না, জানার প্রয়োজনও মনে করি না। টাকার বিনিময়ে রাত কাটাই। তোর আব্বা রাজেন্দ্র আমাকে এক রাতে একবারের জন্য টাকা দিয়েছে, তোর কথায় উঠা বসার জন্য নয়। শালা আমাকে গালি দিস? এখন যদি একবার ট্রিগারে চাপ দেই না, তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কাপড় চোপড় পরে বের হ রুম থেকে। রকি শুধু মুচকি হাসল কথাগুলো শুনে। সে সিমরানের দিকে এক পা করে এগিয়ে যায়, আর সিমরান এক পা করে পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে দেওয়ালের সাথে লেগে যায়। সিমরান তার পিস্তলের নিশানা চেঞ্জ করে রকির মাথা বরাবর তাক করে বলতে থাকে, গুলি করে দেব কিন্তু। দে। গুলি তো করবি, সমস্যা নেই, করে দে। আমি কিন্তু মজা করছি না, সিরিয়াস আমি। আমিও তো সিরিয়াস, গুলি কর আমায়। একদম হাসবি না, বিন্দায়া দিমু। দূরে সর। রকি যেতে যেতে একসময় চমে সিমরানের হাত থেকে পিস্তলটি নিয়ে নেয়। সিমরান শুধু ভয় পেয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। রকি মুচকি হেসে পিস্তলটি রিলোড দিয়ে নেয়। সিমরান আফসোস করে এটা ভেবে যে সে পিস্তলটি রিলোডই দেয়নি, চলে গিয়েছিল গুলি করতে। রকি এইবার সিমরানের লজ্জাস্থানে বারবার পিস্তল তাক করে ট্রিগারে চাপ দেয়। শক করে একটা শব্দ হয়। সিমরান দোকান চেপে ধরে চিৎকার দেয়। রকি মুচকি এসে বিছানার উপর যেয়ে বসে। খানিকক্ষণ পরে সিমরান চোখ পিটপিট করে তাকায়। হলদে ডিম লাইটের আলোয় সে দেখতে পায় রকি উলঙ্গ অবস্থায় বিছানার উপর বসে আছে। সে নিচের দিকে তাকালে দেখতে পায় যে পিস্তলের বুলেট তার শরীরের কোনো অংশে লাগেনি, বরং ওই বরাবর দেওয়ালে বুলেট বিদ্ধ হয়েছে। রকি সিমরানকে কাছে ডাকে। সিমরান আর দেরি না করে ওর সামনে উপস্থিত হয়। রকি বলে, পরিচয় দেওয়ার সময় নেই, তোর আব্বারে জিগা রকি ক্যাডা। ভুল হয়ে গিয়েছে আমার, মাফ করে দিন আমাকে। মামুনি, তোমাকে তো সেই কখনই মাফ করে দিচ্ছি, চলো আরেক রাউন্ড হয়ে যাক। আমি বাথরুমে যাব। রকির অনুমতি পেয়ে সিমরান বাথরুমে যেয়ে টিস্যু পেপারে মোড়ানো একটা স্তূপ দেখতে পায়। যে জিনিসটা হাতে নিয়ে দ্রুতগতিতে খুলতে থাকে। একসময় ওই টিস্যুর স্তূপ থেকে একটা বাটন ফোন বেরিয়ে আসে। সিমরান দেরি না করে বন্ধ মোবাইল ফোনটা অন করে কাউকে কল লাগায়। সাথে সাথেই ওই পাশ থেকে রেসপন্স পাওয়া যায়। মনে হচ্ছে ফোনের ওপাশে আগন্তুক সিমরানের কলের অপেক্ষায় ছিল। সিমরান ফিস করে বলতে শুরু করে, ম্যাডাম, রকি এখনো বেঁচে আছে। যাকে মারতে এসেছিলাম আসলে সেই হচ্ছে ওই রকি ভাই, যে কিনা কেজিএফ এর সাবেক বাদশা ছিল। আজকে ছেড়ে দিব শালাকে, তবে ওর মৃত্যু আমার হাতেই লেখা। আপনি প্ল্যান অনুযায়ী সামনে এগোতে থাকেন, বাকিটা আমি দেখছি। আর ওই রাজেন্দ্রকে তো আমি ছাড়বো না, শালা আমাকে মিথ্যা বলেছে। এখন আর কথা বলতে পারবো না, ওই রাক্ষসটা শুনে ফেলবে। রাখছি আমি। কথাগুলো কোনো এক আগন্তুককে উদ্দেশ্য করে বলে সিমরান মোবাইলটা বাথরুমের ভিতর ফেলে দিয়ে রকিকে খুশি করার প্রস্তুতি শুরু করে। তারা দুজন আবারও গড়ে তোলে নিজেদের মধ্যে অবৈধ সম্পর্ক। অন্ধকারকে পরাজিত করে দূর গগনে উদয় হয় কেজিএফের এক নতুন সূর্যের নতুন সকাল। রাতের ডিউটি করে লোকজন গৃহে ফিরছে, আর তার সাথে ঘর থেকে বের হচ্ছে আরেক দল লোক, যাদের ডিউটি ভোরের আলো ফুটতে শুরু হয়। কেজিএফের সকাল কখনো ভালো হয় না। নিরীহ একজন ব্যক্তির বলিদানে রক্ত দিয়েই হায়দার নিজের গোসল সমাপ্ত করে। প্রতিদিন তার আশেপাশের গার্ডেরা একজন করে শ্রমিক ধরে নিয়ে আসে এবং তার বলি দেওয়া হয়, কিন্তু আজকে এই প্রথম গার্ডেরা কোনো শ্রমিক ধরে নিয়ে আসতে পারেনি। অন্যদিনের চেয়ে আজকে ব্যতিক্রম হওয়ার কারণে হায়দার রেগে যায়। হায়দারের রাগ কমানোর জন্য নিলয়কে ডাকা হয়েছে। নিলয় এসে দৌড়ে পৌঁছে গিয়েছে। হায়দার আঙ্গুলের ইশারায় লোকটাকে দেখানো মাত্রই নিলয় তার ভয়ঙ্কর তলোয়ারটা বের করে এক কোপে ছেলেটার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। এক ঝটকায় রক্তের ফোঁটা যে হায়দারের চোখে মুখে লাগে। হায়দার চরম পর্যায়ে খুশি হলেও একটা গার্ডও খুশি হয়নি, কারণ তাদের সঙ্গী চলে গিয়েছে পৃথিবী ছেড়ে। নিলয় চলে যায় জায়গাটা অপরিচিত বলে। হায়দার সেদিকে তাকিয়ে শুধু হাসে। সে হাসির মূল্য হয় না, অনেক রহস্যময়। আচ্ছা মিস্টার লতিফ মিয়া, আপনি এই থানায় আছেন কতদিন হবে, কিংবা আপনার চাকুরির বয়সই বা কত হয়েছে? থানার ঠিক সামনে টঙের দোকানের পাশে পুলিশ জিপের ডিকির উপর পায়ের উপর পা তুলে
এক কাপ দুধ চা হাতে বসে আছে পুলিশ অফিসার আলিয়া। ওর থেকে কিছু দূরে এক কাপ লিকার চা হাতে দাঁড়িয়েছে কনস্টেবল লতিফ মিয়া। দুজনের মধ্যে ততক্ষণ পর্যন্ত নীরবতা বিরাজ করলো যতক্ষণ না পর্যন্ত আলিয়া কথা বলছে। কি হলো লতিফ মিয়া? আমার কথা কি কানে যায় না, নাকি আবার আমার এই বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? কোনটা? ছোট্ট করে কথাটা বলে চায়ের কাপে চুমুক দিল আলিয়া। লতিফ মিয়া তার লাঠিটা পকেটে গুজে হি হি করে সুন্দর করে একটা হাসি দিয়ে বলতে থাকে, আচ্ছা ম্যাম, আমি আপনাকে ছোট করে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন, আমার কোনো সমস্যা নেই। আমার চাকরির বয়স জানার এত আগ্রহ কেন আপনার মধ্যে? এটা তো সামান্য একটা প্রশ্ন। আচ্ছা, এবার আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। ম্যাম, আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না, তাহলে আমি কিভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি? আমি যা জিজ্ঞেস করেছি সেটার ভিতরেই আপনার প্রশ্নের উত্তর রয়েছে। আর একটা কথা লতিফ মিয়া, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার সিনিয়র। আলিয়ার রাগী ভাব দেখে লতিফ মিয়া ওয়ান টাইম চায়ের কাপটি রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দেয়। আলিয়া তার রাগ কমানোর চেষ্টায় আছে, কিন্তু না, তার রাগ কমছে না, বরং বেড়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার মনে হচ্ছে সে কোনো গোলক ধাঁধার মধ্যে আটকা পড়ে গিয়েছে। সবাই তাকে আলিয়া নয় বরং শ্রাবণী নামে ডাকছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না সে। অন্যের কাছ থেকে উত্তর খোঁজার চেয়ে নিজে নিজেই বের করাটা আলিয়ার কাছে ভালো মনে হলো। তাই সে লতিফের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করবে বলে ভেবেছিল, কিন্তু লতিফের ব্যবহারে আলিয়া বেশ রাগান্বিত। আমি পুলিশে ভর্তি হয়েছি বেশ কিছুদিন হয়নি, তবে আপনি কমও বলতে পারবেন না। যখন আমার চাকরি হয় তখন থেকেই আমি এই থানায় আছি, আজও এইখানে। আমি সময়কাল জিজ্ঞেস করেছি। কত হবে? এই ধরেন 17 বছর হবে। লতিফের কথাই আলিয়া স্বস্তি বোধ করলো। সে নিজের প্রশ্নগুলো মস্তিষ্কে ছড়িয়ে একটু বাঁকা হেসে বলে, রবিকে? সে কি বড় কোনো ক্রিমিনাল কিংবা কোনো গ্যাংস্টার? হা হা হা, সে ক্রিমিনাল হবে কেন, আর গ্যাংস্টারই হতে যাবে কেন? তাহলে ওর প্রফেশন কি? ম্যাডাম, ওই যে হিন্দি ভাষায় বলে না, গ্যাং লেকার আনেওয়ালা হতা হে গ্যাংস্টার, ও আঙ্কেলা আথাথা হি 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 মনস্টার। সিন্স 2014 পশ্চিমা রাজ্যগুলো বিকেল 5টার পর লোকজনের ভয়ে রাস্তায় বের হতো না। তখন থেকে শুরু হতো রিক্কি ভাইয়ের নামে চাঁদা তোলা। যে চাঁদা দিয়েছে তার ভাগ্য খুলেছে, আর যে দেয়নি তার ভাগ্য নয়, শ্বাসই বন্ধ হয়ে গিয়েছে। অক্সিজেনের অভাবে নয়, তাজা গরম বুলেটে রিক্কি ভাই সবসময় ছদ্মবেশ নিয়ে চলাফেরা করত। একবার এক পুলিশ স্টেশনে হয়েছিল কি, স্যার, সে 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিল। চেকপোস্টও ভেঙে ফেলেছে, গাড়ির কাগজপত্রও নেই এবং ড্রাইভিং লাইসেন্সও নেই। কাকে যেন কল দিয়েছিল, মনে হয় ডকুমেন্টস নিয়ে আসতেছে। নাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু নামও বলছে না। স্যার, কি করবো এর? 14 সিকের ভিতরে অবস্থান করছে 3 জন লোক, 2 জন প্রফেশনাল পুলিশ অফিসার, একজন সিনিয়র এবং আর একজন জুনিয়র। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তিটির পরিচয় এখনো পাওয়া যায়নি। সে স্যুট কোট পরিধান করে পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে। উপস্থিত সিনিয়র অফিসারের নাম বাদশু এবং জুনিয়র অফিসারের নাম সিরাজ। কিছুক্ষণ আগে সিরাজি কথাগুলো বলেছে তার সিনিয়র অফিসার বাচ্চু স্যারের উদ্দেশ্যে। বাচ্চু কিছু না বলে তার সামনে বসে থাকা লোকটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটিও কিছু সময় ব্যবধান সিগারেট টানার জন্য সে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। বাচ্চু তখনও কিছু বলেনি, চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা তার কোটের পকেটগুলো চেক করে যখন লাইটার পায় না তখনই সে বলে ওঠে, লাইটার আছে কি? পুলিশ অফিসার বাচ্চু আর চুপ করে থাকতে পারল না। দ্রুত গতিতে চু মেরে সিগারেটটি ফেলে দেয় নিচে আর চিৎকার দিয়ে বলতে থাকে, এই আমার থানায় এসে আমার সামনে সিগারেট টানার ইচ্ছা তোর? সে নিজেকে শান্ত উপস্থাপন করে অশান্ত মাইন্ড নিয়ে নিজের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তোর কাছে কত শত ধন দৌলতই থাকুক না কেন, তুই আইনের গোলামি বুঝতে পারছিস? নাম বলতে এত অ্যাটিটিউড শুনতে পাস না নাকি রে? আর যখন রকির মুখ খুলল পুরো স্টেশনই কেঁপে উঠল।
থরথর করে কাঁপছে স্টেশনের দেওয়াল থেকে শুরু করে উপস্থিত থাকা বিভিন্ন কনস্টেবল ক্রিমিনাল। দেওয়ালে বুকে ঝুলে থাকা কাচের মতো দুটো ফটো ফ্রেম নিচে পড়ে ভেঙে গিয়েছে। 14 শিকের ভিতর অবস্থান করা সবগুলো ক্রিমিনাল ভয়ে কাঁপতে কাঁপতে শক্ত লোহার শিকে এসে জাপটে ধরে দাঁড়িয়েছে। পরিবারের কথা না বলাই ভালো। এক কথায় ভূমিকম্পের সাথে পড়ে শুরু হয়েছে। হঠাৎ করে এমন একটা পরিবেশ তৈরি হয়, জুনিয়র অফিসার সিরাজ 14 শিকের ভিতর থেকে বের হয়ে মেন দরজা দিয়ে বাইরের দিকে তাকায়। আকাশের ডানায় উঠছে 3টি হেলিকপ্টার। ওইগুলোর পাখা ঘোরার জন্য মূলত বাতাসে পড়ে শুরু হয়েছে। মাটিতে অবস্থানরত রয়েছে 50টির বেশিও মার্সিডিজ। গাড়িগুলো থেকে ভিন্ন ব্র্যান্ডের রাইফেল হাতে বেরিয়ে এসেছে কয়েকশো লোক। তাদের মধ্যে হতেই একজন কালো চেহারাওয়ালা লোকটা হেঁটে আসছে থানার ভিতরে। তার গলায় ঝুলে আছে M60। ডান হাতে কাগজের মলাটের ছোট্ট একটি বই। থানার ওসি বাচ্চুর চোখ জোড়া বড় করে তাকিয়েছে থানার বাহিরের পরিবেশে। তার সঙ্গ দিচ্ছে সিরাজ নিজেও। একসময় কালো চেহারা ওয়ালা ছেলেটি বাচ্চুর সামনে সে তার হাতের ওই বইটি বাচ্চুর হাতে দেয়। বাচ্চু বইটি দেখে মুহূর্তের মধ্যে বুঝে গেল এটা ড্রাইভিং লাইসেন্স। তবে যার নামে এই লাইসেন্সটি করা, তার নাম দেখে সে বইটির হাত থেকে ফেলে দিয়ে এক দৌড়ে 14 শিকের ভিতর শান্ত হয়ে বসে থাকা লোকটার কাছে যেয়ে ফেলে দেওয়া সিগারেটটি খোঁজা শুরু করে দিয়েছে। কাহিনীটা দেখে থানার ক্রিমিনালগুলো যেমন খুশি হয়েছে, ঠিক তেমনই অবাক হয়েছে। কারণ একটা ওসি নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষের সাথে জানুয়ারির মতো আচরণ করে। কাউকে ভয় পায় না সে। কিন্তু আজকে কি হলো? একজন ছেলে ভয়ে ফেলে দেওয়া সিগারেট খুঁজতে সে ব্যস্ত। এই সিরাজ, সিগারেটটা তো এখানেই ছিল, কোথায় চলে গেল? কোথায় গেল? কথাটা বলতে বলতে বাচ্চু নিচ থেকে সিগারেটটা উঠিয়ে তার সামনে ছেলেটার ঠোঁটে দিয়ে নিজে লাইটার বের করে সিগারেটটা জ্বালিয়ে দিল। বাচ্চু আচরণ এমন দেখে সিরাজ নিচ থেকে ড্রাইভিং লাইসেন্সটা উঠিয়ে দেখে যে ওর মধ্যে কি এমন রয়েছে যেটা দেখে বাচ্চু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। সিরাজ সেটা লক্ষ্য করে ড্রাইভিং লাইসেন্সে যার নামে করা তার নামটি পড়ে একরাশ বিস্মিত হলো আর চিৎকার করে উঠল। ডায়মন্ড সিটিতে সবাই তার চেহারা দেখলো, বাহিরে কেউ তাকে নামের পাশাপাশি চেহারায়ও চিনতেন না। চেহারায় না চিনলেও তার নাম সবাই জানত। রিক্কি ভাই! সিরাজের মুখ থেকে এমন নাম শুনে থানার ভিতরে অবস্থান করা সমস্ত ক্রিমিনালগুলো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কনস্টেবলগুলো চোখ এত বড় হয়ে গিয়েছে যে তাদের দেখে মনে হচ্ছে চোখ জোড়া এখনই বেরিয়ে আসবে। রিক্কি ভাই সিগারেট টানতে টানতে বসা থেকে উঠে দাঁড়ে ধোয়াগুলো ওসি বাচ্চু মুখের উপর ফেলে বলতে থাকে, আইনের আঙ্গুলে স্বর্ণের আংটি পরিয়েছি, সে হ্যান্ডশেকও করবে, আবার সালামও দিবে। রিক্কি ভাই কথা শোনার সাথে সাথে বাচ্চুর ছেলে দিতে দেরি করলো না। রিক্কি ভাই মুচকি হাসলো। পুলিশের লোক লাঠি মারতে মারতে যাকে গুন্ডা বানিয়েছে, পাবলিক হাততালি দিতে দিতে তাকে রাজা বানিয়ে দিয়েছে। এখন তো লোক রকি ভাইকে গোলাম নয়, বরং মালিক বলেই ডাকবে। একসাথে মালিক নামে জয়ধ্বনি শোনা গেল সমস্ত থানার ভিতর। মালিক, মালিক, মালিক। রিক্কি ভাইও থানার ভিতর ঝামেলা না করে বাইরে বেরিয়ে আসে। বিশাল আকারের গাড়ি এবং লোকগুলোকে দেখে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে। রিক্কি ভাই তার নিজের গাড়ির পাশে দাঁড়ালে একজন গার্ড এসে দরজাটা খুলে দেয়। রিক্কি ভাই ভিতর যেয়ে বসলো এবং গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায় থানার আঙ্গিনা থেকে। অস্থিরতার সঙ্গে ঘামতে শুরু করেছে মিস্টার কামাল সাহেব। জয়ন্তিকা দাস একটা টিস্যু পেপার এগিয়ে দিল ওনার দিকে। কামাল সাহেব সেটা নিয়ে সমস্ত মুখমণ্ডল মুছে নিল। সবাই লক্ষ্য করলো কামাল সাহেব কি নিয়ে যেন দুশ্চিন্তা করছে। বিষয়টি জয়ন্তিকা দাসের চোখ এড়ালো না, তাই তিনি জিজ্ঞেস করলো। হাত উঁচু করে বাধা দেয় কামাল সাহেব। সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় জয়ন্তিকা দাস। রাত তখন বেশি না, 9টা হবে। আলিয়া ডিউটি শেষ হয়েছে সে কখন, তার সাথে বিগত দিনগুলোতে চলছে রহস্যময় ঝামেলা। এগুলো প্যাচ ছোটাতে সে পাড়ি দিয়েছিল তার পৈতৃক নিবাস রাজশাহীতে। সেখানে তার পিতা রিটায়ার্ড জেনারেল ওসমানী রহমান থাকেন। এর ব্যতীত অন্য কেউ নেই আলিয়ার জীবনে। ওখান থেকে আলিয়া বেশ কিছু জটিল উত্তরের সম্মুখীন হয়। এর মধ্যে রয়েছে ওসমানী রহমান তার নিজের পিতা নয়। গত 2 বছর আগে তিনি আলিয়াকে কুড়িয়ে পেয়েছিল গহীন জঙ্গলের পাশ থেকে। এটা জানার পর আলিয়ার কাছে রহস্যের মায়াজাল আরো বাড়তে থাকে। তাহলে কে সে? তার পরিচয় কি?
তার নাম কি আসলে আলিয়া নাকি শ্রাবণী? এগুলো ভাবতে ভাবতে আলিয়ার বাইক এসে থামল আকরাম সাহেবের বাগান বাড়িতে। সে বাইক থেকে নেমে আশেপাশে চোখের দৃষ্টিতে ফেলে। আলিয়াকে দারুণ ভিতরে প্রবেশ করতে বাধা দিলে আলিয়া তার কার্ড দেখালো। দারুণ গেট খুলে দিলে আলিয়া আঙ্গিনায় প্রবেশ করে আশেপাশের পরিবেশগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। দেওয়ালে ঘেরা 3 কামরার একতলা বাড়ি, আশেপাশে 6-7 তলা বিশাল বাড়িঘর উঠে গেছে। সেখানে এরকম ছোট একটা বাড়ি, বাড়ির চারিদিকে গাছপালা লাগানো। গাছগুলির চোখের সামনে বড় হচ্ছে, দেখতে ভালো লাগছে। আলিয়া এসে দাঁড়ায় মেন দরজায়। কলিং বেল বাজাবে কি বাজাবে না এটা নিয়ে সংখ্যায় আছে সে, কারণ দরজাটা আগে থেকে অর্ধ খোলা রয়েছে। আলিয়া দরজা ধাক্কা দিয়ে ভিতরে যায়। ড্রয়িং রুমে একটা বাল্ব জ্বলছে, আর কাউকে দেখতে পেল না সে। এ বাসায় 3টি রুম রয়েছে ঠিকই, কিন্তু এর বিশালতা অনেক। ড্রয়িং রুমটা এত বড় যে ফুটবল খেলার মাঠে নেয়। 3টি রুম 3 দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা থেকে আরেকটা দূরত্ব বহুল পরিমাণ। উত্তর পাশে রুমে আলো জ্বলছে। বর্তমানে তার ওই রুমের আকরাম সাহেব অবস্থান করছে। আলিয়া রুমের দিকে অগ্রসর হয়। এক পৃষ্ঠার প্রবন্ধে তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আলিয়া। তার সাহস হচ্ছে না রুমের দরজায় নক করতে, কেননা রুমের ভিতর থেকে মেলি কণ্ঠে ফিসফিসানি আওয়াজ এবং হালকা করে কান্নার শব্দ ভেসে আসছে। কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে মেয়েটির বয়স অল্প। কে হতে পারে? এটা যে আকরাম সাহেবের স্ত্রী নয় এটা আলিয়া শিওর, কারণ ওনার স্ত্রীর বয়স 40-এর মতো। তাহলে কে এই মেয়ে? কথাটা ভাবার সময় পেল না আলিয়া। এর আগে রুম থেকে বের হয়ে এলো একজন অর্ধ উলঙ্গ নারী, যাকে দেখে আলিয়ার চোখ জোড়া বন্ধ হয়ে এলো। পিছনে আকরাম সাহেব আলিয়াকে দেখে হতভম্ব হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আলিয়া পিছনের দিকে হাঁটা ধরে। এটা দেখে আকরাম সাহেব জোর গলায় বলে, আলিয়া দাঁড়াও। আলিয়া দাঁড়ায় না, তার চেহারায় রাগের অভাব স্পষ্ট। সে ভাবতে পারছে না আকরাম সাহেব এমন প্রকৃতির একজন মানুষ। ওনার প্রতি কেমন যেন ঘৃণা কাজ করছে। অর্ধ উলঙ্গ মেয়েটা দৌড়ে মেন দরজা দিয়ে বেরিয়ে যায়। আকরাম সাহেব সোফায় বসে দূর থেকে আলিয়াকে বলে, আজকে রহস্য উন্মোচন করতে না পারলে আর কখনোই জানতে পারবে না তুমি আসলে কে, কি তোমার পরিচয়। আশা করি তোমার নকল বাবা তোমাকে যা ক্লিয়ার করেনি তা আমি ক্লিয়ার করতে পারবো। ইটস মাই গেম। প্রায় 5 মিনিট সময় ধরে নিশ্চুপ দর্শকের মতো বসে আছে আলিয়া। তার ওপাশে সোফায় বসে কয়েকটি আর্টিকেল নিয়ে ঘাটাঘাটি করছে আকরাম সাহেব। হঠাৎ আলিয়ার চোখ যায় একটা ফটোর উপর। সে ছবিটা হাতে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কিছু স্মৃতি তার মনে পড়ছে, তবে সেগুলো ভাবতেই ওর মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই সে ওইগুলো ভাবতেও চায় না। ছবিটিতে 4 জন মেয়ে ফানি লুক নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আলিয়া নিজেও উপস্থিত, কিন্তু কিভাবে? সে তো ওদের কাউকে চিনে না বলে মনে পড়ছে না। তাহলে এটা কিভাবে সম্ভব? আলিয়ার মনে পড়ে গতকাল দুপুরের ঘটনা। গতকাল দুপুর তখন 12:53। ঘড়ির সেকেন্ডের কাঁটা ধীরে গতিতে চলছে এবং স্লিপ স্লিপ করে আকর্ষিত আওয়াজ তুলছে। আলিয়া তার রহস্যময় পরিচয়টা উদ্ঘাটন নয়, বরং একজন ক্রিমিনালকে ধরে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে যায়। ক্যাম্পাসের ভেতর পুলিশ জিপ দেখে স্টুডেন্টরা ভরকে গেল। আজকে প্রায় 17 দিন পর ক্যাম্পাসে একটি মাত্র পুলিশ জিপ এসেছে। কয়েকজন সিনিয়র ছেলে ভার্সিটি ভিপিকে কল লাগায়। আলিয়া গাড়ি থেকে নেমে চোখে স্টাইলিশ চশমা পরে আশেপাশে তাকায়। সিনিয়র স্টুডেন্টরা মিলে জুনিয়র স্টুডেন্টদের র্যাক দিয়েছে। বিষয়টি ভালো নজরে দেখল না আলিয়া। সে একটা জায়গা সিলেক্ট করলো। ওখানে মূলত 6-7 জন মেয়ে মিলে 2টো ছেলেকে র্যাক দিচ্ছে। আলিয়া 1 সেকেন্ড দেরি না করে ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়, কিন্তু সে কিছু বলার আগেই ওখানে বসে থাকা মেয়েগুলো এসে আলিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এমন পরিস্থিতিতে পড়ে যায় ভাবতে পারে না আলিয়া। সে সকলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিরক্তি গলায় বলল, এই মেয়েরা, কথা নেই বার্তা নেই, আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? আমি যে একজন পুলিশ অফিসার সেটা কি তোমাদের চোখ কাড়েনি? মেয়েগুলোর মধ্যে থেকে চিকনা পাতলা গঠনের স্নেহা নামের সুন্দরী মেয়েটি বলে ওঠে, শ্রাবণী, তুই আমাদের চিনতে পারছিস না? আরে আজব তো, এই শ্রাবণী আবার কে? আমি আমার বাসায় ছিলাম, কিন্তু আপনারা আমাকে শ্রাবণী বলে সম্বোধন করছেন কেন?
আর আমি আপনাদের থেকে সিনিয়র হব। সো আমাকে সম্মান দিয়ে কথা বলুন। শ্রাবণী, মজা করা বাদ দে তো। আজকে প্রায় 2 বছর পর তোর সাথে আমাদের দেখা। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আগে কখনো দেখেছি বলে আমার তো মনে পড়ছে না। আর আপনি বলছেন আজকে 2 বছর পর আপনাদের সাথে দেখা হয়েছে আমার। পাগল হয়ে গিয়েছেন নাকি? শ্রাবণী, তুই এগুলো কি বলছিস? আমাদের আপনি করে বলছিস কেন? আমরা তো সকলে তোর বেস্ট ফ্রেন্ড। তুই এতদিন কোথায় ছিলি শ্রাবণী? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কোনো শ্রাবণী নই, আমি হচ্ছি আলিয়া। আর এই পৃথিবীতে একই চেহারার 7 জন ব্যক্তি রয়েছে। হয়তো শ্রাবণীর চেহারা আমার চেহারার সাথে মিলে গিয়েছে, আর আপনারা আমাকে শ্রাবণী ভাবছেন। আলিয়া কথাগুলো বলে সেদিন ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। প্রদেশে গিয়েছিল ক্রিমিনাল ধরে আনার জন্য, আর কি থেকে কি হয়ে গেল বর্তমানে। ছবিটি দেখে ঘটনাটি মনে পড়ে আলিয়ার। সে কিছুটা ধারণা করতে পারছে ওই দিন মেয়েগুলো আসলে সত্যি কথাই বলেছিল, কিন্তু আলিয়া ধরতে পারেনি। আসলে কি তার বর্তমান ভাবনা সত্যি, নাকি এটাও অবাস্তবের তার চিন্তাধারণা? আলিয়া এটা জানার জন্যই অধীর আগ্রহ নিয়ে আকরাম সাহেবের দিকে তাকিয়ে আছে। আকরাম সাহেব আরেকটি ফটো আলিয়ার দিকে ছুঁড়ে মারে। আলিয়া ছবিটি হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু এটাকে চিনতে পারছে না সে। এটাই তোমার ওই ক্রিমিনাল বয়ফ্রেন্ডের ফটো? আলিয়া সামান্য রেগে যায় কথাটা শুনে। আজ পর্যন্ত সে কোনো ছেলের সাথে রিলেশনশিপে যায়নি, আর আকরাম সাহেব একটি ছবি দেখিয়ে বলে দিচ্ছে এটা নাকি ওর বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড এটা, আর আমি জানি না? কি আজব কাণ্ড! হ্যাঁ, তুমি জানো না, আর তুমি এটাও জানো না যে তুমি কে, কি তোমার পরিচয়। এটা জানার জন্যই আপনার সাথে এত রাতে একা একটা মেয়ে বসে আছি। কিছুক্ষণ আগে তুমি যেটা দেখছিলে সেটা ছিল সম্পূর্ণই তোমার অবাস্তবের চিন্তা। তাহলে ওই মেয়েটা? কোনো মেয়েটে কিছুই নেই, সব কিছুই ধোঁয়াশা। আপনি কি আলিয়া নাকি শ্রাবণী? কোনটা বললে তুমি খুশি হবে? আমি জানি না শ্রাবণীর লাইফ কেমন ছিল, তবে আমার কাছে মনে হচ্ছে আমি আলিয়া থাকাটাই ভালো। তাহলে তো রকিকে শেষ করতেই হবে নিজে হাতে। পারবে খুন করতে? ক্রিমিনাল হলে রকিকে মারতে আমার হাত কাঁপবে না। আকরাম সাহেব কথাটা শোনা মাত্রই কয়েকটা ফটো আলিয়ার দিকে ছুঁড়ে মারল। আলিয়া ছবিটি দেখা মাত্রই চোখচাপ বন্ধ করে ফেলে, কেননা ছবিতে রকি এবং শ্রাবণীর নুটপিক তাকে অস্থিরতা হ্রাস করেছে। আকরাম সাহেব একটা সিগারেট জ্বালেন, আরেকটা সিগারেট আলিয়ার দিকে এগিয়ে দিতেই আলিয়া সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। আকরাম সাহেব সিগারেট টানছে আর বলছে, শ্রাবণীর একমাত্র ভালোবাসা হচ্ছে রকি, আর সে ভালোবাসার জন্য বিয়ের আগেই নিজের সতীত্বকে রকির কাছে সঁপে দিয়েছে। আমার মনে হয় না তুমি নিজ হাতে রকিকে মারতে পারবে। তার চেয়ে বরং তুমি শ্রাবণী হয়ে যাও, পুরানো লাইফে ফিরে যাওয়াই ভালো হবে। আমার আসল পিতাকে? আর সেদিন রাতে কি হয়েছিল? মিথ্যা শুনতে চাই না আমি, সত্যি ঘটনাটা তবে বলে। রিল্যাক্স, সব সত্যি জানতে পারবে। তবে কি? আমার ছোট্ট একটা শর্ত আছে, আশা করি তুমি শর্তটি রিজেক্ট করবে না। আলিয়া কিছুক্ষণ ভাবলেশীনভাবে উদাস মনে চিন্তা করলো এবং ছোট্ট নিঃশ্বাস ফেলে আকরাম সাহেবকে বলে, নেগেটিভ শর্ত মানতে আমি রাজি নই, পজিটিভ হলে বলেন। জানো তো, মেয়েদের এই একটাই সমস্যা, সুযোগ পেলে পজিটিভকে নেগেটিভ ভাবতে শুরু করে। আচ্ছা, আপনি বলুন আপনার শর্ত। অনেক রাত হচ্ছে, বেশি সময় পার করা যাবে না। কিছুক্ষণ আগে তুমি যা দেখেছো সেগুলো আমাদেরই মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরের কেউ যেন না জানে। এটাই কি আপনার শর্ত? তীক্ষ্ণ চোখে তাকে আলিয়া কথাটা বলল। আকরাম সাহেব লজ্জামাখা মৃদু হাসে। এই বয়সে ওনার ঠোঁটের কোণে এই ধরনের হাসি মানে না। পেশায় আবার উনি একজন পুলিশ কমিশনার। পুলিশের চেয়ারে থাকতে হবে সর্বসময় গম্ভীর গম্ভীর একটা ভাব। আকরাম সাহেবের বর্তমান চেহারার অবস্থা দেখে শব্দ করে হেসে দিল আলিয়া। এতে করে আকরাম সাহেবেরও হাসি পেয়ে গেল। তিনি মন খুলে হাসতে লাগলেন। আলিয়া হাসি থামে নিজের পার্সোনাল পিস্তলটা বের করে সদ্য কাচের টেবিলের উপর রাখে। পিস্তল দেখে আকরাম সাহেবের হাসি বন্ধ হয়ে যায়। টেবিলের উপরে থাকা কিছু সংবাদপত্র থেকে ছোট একটা কাগজ উঠিয়ে আকরাম সাহেবকে
দেয় আলিয়া। তিনি সেটা ভালো করে দেখে বলতে থাকে, তোমার এবং রকির জীবন সম্পর্কে আমি যতটুকু স্টাডি করেছি ততটুকু থেকেই বলতে চাচ্ছি যে তুমি হচ্ছ ঢাকার সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজার হুমায়ুন আহমেদের একমাত্র মেয়ে, আর রকি হচ্ছে সেই কোম্পানির মালিকের ছেলে। ছোটকালে রকির বাবা মারা যাওয়ার পর তাকে দেখে রাখার মতো কেউ ছিল না, তাই সে অভিমান করে শহর ত্যাগ করে। এরপর আর তাকে দেখা যায়নি শহরে। তবে 2 বছর আগে তার আগমনে শহরে শুরু হয় মানুষ খুন হওয়ার প্রবণতা। শোনা যাচ্ছিল সে একসময় কেজিএফ মানে ডায়মন্ডের শহরে রাজত্ব করত, কিন্তু এখনো একটা বিষয় স্পষ্ট হয়নি যে রকিই ছিল সেই শহরের বাদশা নাকি রিক্কি ভাই নামের কোনো আগন্তুক। তবে বর্তমানে দুজনেই অদৃশ্য হয়ে গিয়েছে, তাদেরকে আর শহরে দেখা যায়নি। আমিও কনফিউজড যে রকি আর রিক্কি ভাই কি একজনই নাকি ভিন্ন। আপনার সাথে রকির পরিচয় কিভাবে হলো? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, কিছুক্ষণ আগে একটা ছবিতে যাদের সাথে তোমার অবস্থান দেখছিলে তারাই তোমার ফ্রেন্ড সার্কেল, আর তোমার সাথে রকির পরিচয় হয় কাকতালীয়ভাবে। ছদ্মবেশ নিয়ে রকি তোমাদের ভার্সিটিতে পড়াশোনা করতে আসে, আর তুমি জানতে পারো যে এই রকি নামের ছেলেটাই তোমার ছোটবেলার খেলার সাথী, যাকে তুমি এতদিন ধরে নিভু নিভু করে ভালোবেসে গিয়েছিলে। এটা জানার পর থেকেই তোমাদের মধ্যে শুরু হয় লম্বা এক প্রেমের কাহিনী। কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ হচ্ছে রকির কিছু বন্ধু নামক শত্রু ছিল, যারা এক কাল ও রাতের ব্যবধানে তোমাদের দুজনকেই মারার পরিকল্পনা করে, এবং সেটাই তারা কামিয়াবও হয়, কিন্তু সম্পূর্ণ মারতে পারেনি, কারণ শেষ মুহূর্তে তোমাদের বাঁচাতে সেখানে কোনো এক রহস্যময় আগন্তুকের আগমন ঘটে, আর সে রকিকে শহরের বাইরের এক হাসপাতালে ভর্তি করে এবং তোমাকে কোনো এক সন্তানহারা পিতার হাতে তুলে দেয়। ওই পিতার ভাগ্য ভালো ছিল যে তোমার মাথায় অধিক চাপ পড়ার কারণে তুমি পেছনের জীবনে সব কিছু ভুলে যাও। এক কথায় স্মৃতিশক্তি একেবারেই মুছে যায়। বর্তমানে তুমি একজন পুলিশ অফিসার ওনার কারণে, আর রকিকে যেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে ওখান থেকেই পালিয়ে যায়। তবে আমি জানি না রকি তার পেছনের জীবনের সকল স্মৃতি ভুলে গিয়েছে কি না, কিন্তু আমি বর্তমান রকিকে চিনি। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপি। গতকাল তুমি ওই ভার্সিটিতে গিয়েছিলে যে ক্রিমিনালকে ধরে আনার জন্য, আসলে সেই হচ্ছে শ্রাবণীর ভালোবাসা রকি, বুঝলে? এবং তোমার চোখে সে একজন ক্রিমিনাল। আকরাম সাহেবের মুখ থেকে কথাগুলো শুনে থমকে যায় আলিয়া। তার কণ্ঠনালী দিয়ে কোনো প্রকার শব্দ বের হচ্ছে না। কিভাবে বের হবে? নিজের জীবন সম্পর্কে সে কখনো এগুলো জানতো না। তার কাছে ছিল সবকিছু অজানা। আজকে সব রহস্য উন্মোচন না হলে বেশ কিছু জটিল উত্তর আলিয়া পেয়ে গিয়েছে। মাত্র শরীরে ফুলে কাটা স্পর্শ করার মতো অবস্থা। আলিয়াও কাউকে ভালোবেসেছে, কিন্তু সে যে মস্ত বড় খুনি, ক্রিমিনাল, মানুষ মানতে যার হাত কাঁপে না, হিংস্রতায় লিপ্ত তার দেহ। এই রকিকে সে নিজের হাতে শাস্তি দেবে এত দূরে যাত্রাপথে পা বাড়িয়েছে আলিয়া। কিন্তু এই ছেলে যে তার ভালোবাসা, এটা ভাবতে আকরাম সাহেবের উপর রাগ লাগছে ওর। কেন আজকে এত কিছু প্রকাশ করতে হবে? রকিকে ধরে নিয়ে আসার পর এমন একটা টুইস্ট দিয়ে অবাক করলে তো পারতেন তিনি। তেমন কিছুই হলো না। আলিয়া সামান্য বিরক্ত পেশন করে আগ্রহী কণ্ঠে বলল, সেই আগন্তুকটি কে যে আমাদেরকে বাঁচিয়েছে? আমি যদি বাংলায় বলি তাহলে বলবো আমি জানি না, আর যদি ইংরেজিতে বলি তাহলে বলবো আই ডোন্ট নো। আমাদের বাঁচানোর পিছনে আগন্তুকের স্বার্থ কি থাকতে পারে? আমার কি মনে হয় জানো, আগন্তুকের কোনো স্বার্থ নেই, তবে তার একটা চাওয়া থাকতে পারে। সেটা হলো রকির সাথে তার মায়ের মিল করিয়ে দেওয়া। কেন, রকির সাথে কি ওর মায়ের সম্পর্ক ভালো না? আমার জানা মতে না, কারণ রকির বাবা মারা যাওয়ার পর থেকেই সমস্ত ব্যবসা দেখাশোনা করছে তার মা। মূলত এই কারণেই তিনি রকিকে সময় দিতে পারবে না বলে রকিকে তাদের এতিমখানায় ভর্তি করিয়ে দেয়। মায়ের আদর, বাবার স্নেহ হতে বঞ্চিত হওয়া ছেলেটা চোখের সামনে পরিবর্তন হয়ে ওঠে একজন পেশাদার মাফিয়া। সেই সাথে রকি তার মায়ের সাথেও সম্পর্ক শেষ করে ফেলে। রকির এমন করুণ কাহিনী শুনে আলিয়া সত্যি খারাপ লাগতে শুরু করলো, কিন্তু সে কিছুতেই এই অনুভূতিগুলোকে প্রশ্রয় দিবে না। কারণ হচ্ছে আইনের চোখে ক্রিমিনালদের বিরুদ্ধে শাস্তি দেওয়া। যতই রকি পরিস্থিতির শিকার হোক না কেন, সে যে আইনের চোখে একজন বড়সড় ক্রিমিনাল। এই আলাভির থেকে একটু সাবধানে থাকবে। ছেলেটা বেশি সুবিধার নয়। রকিকে নিজ হাতে শেষ করার তীব্র ইচ্ছে তার। কিছুদিনের ভিতর শহরে 2বার রকিকে দেখেছে সে। চান্স পেলেই মেরে দিবে। আশা করি
তুমি তোমার ভালোবাসাকে যেভাবেই হোক না কেন বাঁচানোর চেষ্টা করবে। রকি হচ্ছে শ্রাবণীর ভালোবাসা, আমি হচ্ছি আলিয়া। আমার লাইফে এখনো ভালোবাসার বসন্ত হানা দেয়নি। পরে আবার আফসোস করো না যেন। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সিগারেটের শেষ টান দিয়ে টেবিলের উপর থেকে পিস্তল এবং রকির ছবিটি নিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায় আলিয়া। আকরাম সাহেব সবকিছু গুছিয়ে একটা ফাইলে সীমাবদ্ধ করে রেখে দিল। তিনি যখন এগুলো করতে ব্যস্ত তখনই আলিয়া উঠে বলতে লাগলো, আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনন্দিত হয়ে আলিয়ার দিকে তাকালো আকরাম সাহেব। আলিয়া কিছু একটা ভেবে হেসে দেয়। উনি গম্ভীর গলায় ধমক দিয়ে বলে, এই মেয়ে চুপ করো, আমি তোমার সিনিয়র আর তুমি কিনা আমার সাথেই ফাজলামো করছো। তোমার সাহস দেখে তো আমি বারবার অবাক হচ্ছি। সরি, কথাটা আপনাকে নয় বরং তাকে বলা উচিত ছিল, যে রকি এবং আমাকে বাঁচিয়েছিল। 27 বছর ধরে পুলিশে আছি, এখনো পর্যন্ত রকির মতো একটাও মস্তান দেখিনি, আর তাকে ধরতে যেও ধরতে পারি না। কারণ শোনা যায় রকি নাকি মস্তানের পাশাপাশি ভালো মানের একজন ম্যাজিশিয়ান। আমার মনে হয় না তোমার মতো আলিয়া রকিকে ধরতে সক্ষম হবে। সেটা সময় বলে দিবে। গুড বাই স্যার। অ্যাটিটিউড নিয়ে কথাটা বলে বেরিয়ে যায় আলিয়া। আকরাম সাহেব পকেট থেকে মোবাইলটা বের করে একজন পরিচিত আগন্তুককে কল দিয়ে বলে, রহস্য উন্মোচন করতে চেয়ে তাকে উন্মোচিত রহস্যের মায়াজালে ফেলে দিয়েছি। সে কিন্তু প্রস্তুতি নিয়ে বসে আছে। থাবা দিতে দেরি করবে না, সাবধানে থাকবে। থরথর করে কাঁপতে কাঁপতে রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে ইব্রাহিম ভাই। খাটের উপর শুয়ে পত্রিকা পড়তে ব্যস্ত রাজেন্দ্র সাহেব। ইব্রাহিমের এমন থরথর করে কাঁপাকাঁপি দেখে পাওয়ারের চশমাটা ঠিক করে পত্রিকার পাতা থেকে দৃষ্টি সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তিনি। আজকে বাইরে ঠান্ডা পড়েনি, তবু ইব্রাহিমের এমন আচরণ বিস্মিত করল রাজেন্দ্র সাহেবকে। তিনি তাকে খাটে বসার অনুমতি দিল। কি হয়েছে তোমার? ঠান্ডায় বাঘও তো এমন করে কাঁপাকাঁপি করে না যতটা তুমি কাঁপতেছো। চাপা গলায় রাজেন্দ্র সাহেবের হঠাৎ প্রশ্নটা চমকে দিয়েছে ইব্রাহিমকে। কথাটা শুনে আর চোখে তাকে জবাব দেয় ইব্রাহিম। হায়দার ঢাকায় আসছে। চমকে যায় রাজেন্দ্র সাহেব। তৎক্ষণাৎ তিনি নিজেকে সামলে নেন। ইব্রাহিম বুঝতে পারল রাজেন্দ্রদা ভয় পেয়েছে কথাটা শুনে, কিন্তু রাজেন্দ্র সাহেব চিন্তা করছে অন্য কিছু। হায়দার ঢাকা আসছে, এর মানে ওর শহরে যেয়ে তাকে আর মারা লাগবে না, এখানে শেষ করা যাবে। কিন্তু রকি নামের ছেলেটা কি পারবে? একটা পিস্তলে একটা বুলেট আর একটাই সুযোগ, একসাথে সব সমাপ্ত। হায়দার মলে সকলেরই ভাগ্য খুলে যাবে, আর না মলে সকলের ভাগ্য নয় বরং নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। হায়দারের ঢাকায় আমার মূল উদ্দেশ্য, সেটা কি তুমি জানো? বিশেষ কোনো উদ্দেশ্য নেই, সামনে নির্বাচন। ওনার পার্টির বিরুদ্ধে এবার নতুন পার্টির আগমন ঘটেছে। যতটুকু শুনেছি প্রতিনিধিত্ব করবে আফরোজা সুলতানা মিশি, যিনি অতি অল্প সময়ে জনগণের মন কেড়ে রাজনীতিতে পা রেখেছে। পশ্চিম এবং উত্তরপ্রদেশ নিজে দখল করে বসে আছে। সেখান থেকে হায়দারের পার্টি কোনো প্রকার ভোট পাবে না। জনগণের এমন শান্তিপূর্ণ ভরসায় উনি ঢাকায় এসে গিয়েছে নমিনেশন পেপার নেওয়ার জন্য। আর এই নির্বাচনে হায়দারের চাচা সরফরাজও অতটা গুরুত্ব দিচ্ছে না। কে হবে তাদের পার্টির মূল লিডার, সেটার ঘোষণা দেওয়ার জন্য হায়দার আসছে ঢাকায়। ইব্রাহিমের কথা শুনে তার ছিল হাসল রাজেন্দ্র সাহেব। তিনি এতক্ষণে ভেবে নিয়েছেন আগামী নির্বাচনে হায়দারের পার্টি জিতবে না, এটা 100% শিওর। কেননা দেশের মূল ভোটগুলো আসে পশ্চিম এবং উত্তর প্রদেশগুলো থেকে, আর সেখান থেকে হায়দার যদি ভোট না পায় তাহলে পরবর্তী পিএম হচ্ছে আফরোজা সুলতানা মিশি। রকি যদি সুযোগ মিস করে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ কেজিএফ হতে হায়দারকে দমন করার জন্য আফরোজা সুলতানা মিশি একাই যথেষ্ট। রাজেন্দ্র সাহেব এমন ভাবুক হয়ে যায়, ইব্রাহিম শব্দ করে গলা কেসে বলে, রাজেন্দ্র দা, আমার কথাগুলো কি আপনি বুঝতে পেরেছেন নাকি আবার বলতে হবে? আমি সব বুঝে ফেলেছি, দুর্দান্ত প্ল্যান সাজিয়েছি। তুমি এখন আমাকে এটা বলো যে হায়দার কবে আসবে? নাজমুলের কাছ থেকে শুনলাম পরশু আসবে সে। তাহলে তো হাতে সময় খুব কম। কিসের সময়ের কথা বলছেন আপনি? আর কি বা করতে চাচ্ছেন আপনি? দয়া করে বলবেন আমায়। তুমি এক কাজ করো, হাতে যেহেতু সময় নেই, রকিকে কল লাগাও আর আমার ঠিকানাটা দিয়ে দাও। তাকে যে বলো আমার সাথে যোগাযোগ করতে। আমি রকিকে সাথে করেই নিয়ে এসেছি, সে ড্রয়িং রুমে বসে আছে।
আরে বোকা, ঘরের লক্ষ্মীকে বাইরে বসিয়ে রেখেছো কেন? চলো আমার সাথে। কথাটা বলতে বলতে খাট থেকে নেমে দ্রুত গতিতে হাঁটতে লাগলো রাজেন্দ্র সাহেব। পিছনে হাঁটা ধরল তার সঙ্গী ইব্রাহিম। তারা রুম থেকে বের হওয়ার সাথে সাথে তাদের চোখ গেল সোফার উপর বসে থাকা রকির দিকে। দূর থেকে সোফার পার দেশের ফাঁক দিয়ে দেখা গেল রকি তার হাতের আঙ্গুল দিয়ে হাঁটুর উপর তাই টুকছে। বোধহয় আপন মনে নিঃশব্দে গান গাইছে, কারণ তার কালো ঠোঁটজোড়া নড়ছে। রাজেন্দ্র সাহেব যে ঠিক রকির সামনাসামনি বসে, ইব্রাহিম বসেছে রকির বাম পাশে। তিনজনের মধ্যে কিছুক্ষণ ভালো মন্দ কথা চলছিল। এরই মধ্যে বাসার কেয়ারটেকার সালাম মিয়া ট্রে নিয়ে সকলের মধ্যে উপস্থিত হয়। ছোট্ট টি টেবিলের উপর ট্রেটা রেখে চলে যায়। এরই মধ্যে রয়েছে ব্ল্যাক বেঙ্গল ব্র্যান্ডের একটা হুইস্কির বোতল, 3টি গ্লাস, সাথে তো রয়েছে খোসা ছাড়ানো কাজু বাদাম, চিপস, চানাচুর। এগুলো দেখে একগাল হাসল রকি। রাজেন্দ্র সাহেবের অনুমতি পেয়ে 3টা প্যাক বানালো ইব্রাহিম। তিনজন নিজেদের মদ ভর্তি গ্লাস নিয়ে একসাথে গ্লাস থেকে চিয়ার্স বলে এক এক করে শেষ করলো। অর্ধেক বোতল খাওয়া শেষ হওয়ার সাথে সাথে রাজেন্দ্র সাহেব নিজের মন্তব্য শুরু করে। রকি, আমি পরশু হায়দারের লাশ চাই। আশ্চর্য শেষ পর্যায়ে চলে যায় রকি আর ইব্রাহিম। কথাটা এখনো রকির কানে বাজতেছে। ইব্রাহিমের চোখ যাওয়া রসগোল্লা নেয় বড় হয়ে গিয়েছে। সে চানাচুর চিবুতে চিবুতে বলে, রাজেন্দ্রদা, হঠাৎ করে কিভাবে সম্ভব? কাজে কোনো প্রকার ভুল হলে কিন্তু হায়দার কি করতে পারে সে সম্পর্কে ধারণা রাখা আপনার অতি প্রয়োজন। আমি জানি রকি বেঁচে থাকতে হায়দার আমার টিকিটাও ছুঁতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নয়। কি বলো রকি? প্ল্যান তৈরি করতে হবে। সবকিছু রেডি, তুমি শুধু বুকে সাহস নিয়ে পিস্তলের ট্রিগারটা চাপ দিবে। আমার সব প্ল্যান আপনি করে রেখেছেন। এগুলো ভেবে তুমি তোমার সময় নষ্ট করো না। তার চেয়ে বরং তুমি পিস্তল বুলেট লোড করে রিলোড দিয়ে নাও। কথাটা বলে রাজেন্দ্র সাহেব টেবিলের নিচ থেকে একটা লম্বা খাতার কাগজ বের করে। তিনি সেটা খুলে ওরা দুজন সেদিকে তাকালে বুঝতে পারে যে ঢাকা শহরের ম্যাপ। কিন্তু এটা দিয়ে কি করতে চলেছে রাজেন্দ্র সাহেব কিছুই বুঝতে পারছে না। তারা দুজন শুধু শুনে যাচ্ছে রাজেন্দ্র সাহেবের বলা কথাগুলো। হায়দার যেহেতু ঢাকায় আসছে এবং তার মূল উদ্দেশ্য নির্বাচন নিয়ে, তাই সে তাদের পার্টি অফিসে আসবে, যেটার অবস্থান আবদুল্লাপুর। সেখানে ওই দিন থাকবে মানুষের কঠিন ভিড়। তবে পার্টি অফিসের আঙ্গিনায় কোনো সাধারণ পাবলিক প্রবেশ করতে পারবে না। ভেতরে প্রবেশ করতে অবশ্যই সরকারের অনুমতি লাগবে। ওখানে উপস্থিত থাকবে এমপি, মন্ত্রী, বড় বড় বিজনেসম্যান, পুলিশ প্রশাসন, আর্মি, অন্যান্য ডিফেন্সের কর্মকর্তারা। আর হায়দারকে রক্ষা করার জন্য রয়েছে তার গার্ডরা। রকি, এমন সিচুয়েশনের মধ্যে হায়দারকে শেষ করতে হবে, পারবে না? আমি তো সাধারণ পাবলিক, আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিবে কে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছুর ব্যবস্থা করব। আরেকটা কথা, আপনি যা ভাবছেন আমি কিন্তু তা চিন্তা করিনি। আর রকি অন্যেরটা শুনে না, নিজে যা চিন্তা করে তাই করে। কি করতে চাইছো তুমি? সময় হলে ঠিকই দেখতে পারবেন। আজকে আসি তাহলে, তবে আবার দেখা হবে কিন্তু। তখন হয়তো আমি দাবা খেলার সৈন্য নয়, বরং অন্য কিছুই থাকবো। হাসতে হাসতে কথাগুলো বলে চলে যায় রকি। রাজেন্দ্র সাহেব অস্থির হয়ে যায়। এটা ভেবে যে রকি তাহলে কি করতে চলেছে। একটা ভুল সারা জীবনে কান্না হয়ে দাঁড়ালে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। এগুলো মাথায় আসতে রাজেন্দ্র সাহেব হুইস্কির বোতলের কপটি খুলে ঢকঢক করে গিলতে থাকে মদ। ইব্রাহিম নিজের চিবুকে হাত রেখে অন্য কিছুর চিন্তায় মগ্ন হয়ে রহস্যময় হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখে। আলভি, আপনি কিন্তু আগের মতো আমাকে আর সময় দেন না। এত ব্যস্ত কেন আপনি? কি হয়েছে আপনার? আমার সাথে তেমন একটা কথাও বলছেন না। বিষয়গুলো আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি কিছু করে থাকলে আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছে করেন, তবু এমন অবহেলা করবেন না প্লিজ। কথাটা বলে আলভির দিকে নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল জান্নাত। আজকে প্রায় 15 দিন হয়ে গিয়েছে কোনো কারণ ছাড়াই আলভি জান্নাতের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। রাতে বাসেও আসে না ঠিক মতো। জান্নাত নিজে থেকে কিছু বলতে গেলেও আলভি ব্যস্ততা দেখিয়ে কেটে পড়ে। কিন্তু সে এমন কেন করছে কিছু বুঝতে পারছে না জান্নাত। আলভির ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছিল, তখনই জান্নাত সে বিছানার উপর বসে কথাগুলো বলে। আলভির ল্যাপটপ থেকে মনোযোগ সরিয়ে জান্নাতের কথাগুলো ভাবতে থাকে। মেয়েটার কথায় দৃঢ়তা আছে, নির্বিকার, স্বাধীনতাহীন।
কথাগুলো কষ্টের পরও বলছে, এটা তার কান্নাজড়িত কণ্ঠস্বর শুনে বোঝা গিয়েছে। আলবি ঘুরে তাকায়, দুজনের মধ্যে পিনপতন নীরবতা স্পষ্ট, যেটা জানান দিচ্ছে তাদের চোখের দিকে তাকানোর গভীর ভালোবাসা। আলবি যে জান্নাতের কোমর জড়িয়ে ধরল, জান্নাত মুহূর্তেই কেঁপে উঠল, তার ভিতর ভালোবাসার বসন্তের শিহরণ বয়ে গেল। আলবির ছোঁয়া তো ওর পরিচিত, কিন্তু আজকে কেমন যেন নতুনভাবে অনুভূতির সম্মুখীন হলো জান্নাত। ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আলবি জান্নাতের দিকে তাকায়, চোখ জোড়া বন্ধ করে ঠোঁটে কামড় দিয়ে এক পাহাড় আত্মবিশ্বাস নিয়ে বসে সে। এমন চেহারা এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করেছে আলবির ভিতর। তাই সে মায়ের জড়িত কণ্ঠে বলে, পুরোনো একটা কেস নিয়ে বিশাল আকারে ঝামেলা চলছে, যার কারণে তোমাকে সময় দিতে পারছি না। তবে আমি কথা দিচ্ছি, কেসটা শেষ হওয়ার সাথে সাথে অফিস থেকে 15 দিনের ছুটি নিব। তারপর ওই 15 দিন শুধু আমার হবে। আলবির কথাটি শুনে জান্নাত আবার ভাবনায় ডুবে যায়। বিয়ের পরের দিনগুলো দারুণ কেটেছিল তাদের। ছিল না কোনো ঝামেলা, ছিল না দুজনের মধ্যে কোনো প্রকার ঝগড়া। ভালোবাসায় মেতেছিল দুজন। হানিমুনে গিয়েছিল দুজন সুইজারল্যান্ডে। বিয়ের 2 মাস ভালো কাটলো, তারপর থেকে শুরু হয় তাদের মধ্যে তুমুল ঝগড়া। আলবির অফিস জয়েন করেছে, বাসায় ঠিক মতো আসে না, রাতে যে কোথায় কোথায় কাটায় সেটাও জানে না জান্নাত। একদিন তো এমন হয়ে গিয়েছিল, আলবি কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন চলে গিয়েছিল। এরপর অবশ্য বাসায় এসেছে সে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। অনেক কিছু হারিয়ে ফেলে তার লাইফ থেকে। আলবি সবকিছু আবার আগের মতো তৈরি করে। এখন জান্নাতের মধ্যে আরেকজন বসবাস করছে, যেটা আলবির আমানত। এদিকে জান্নাতের শরীরটা ভালো যাচ্ছে না, ডেলিভারির সময় কাছে এসেছে। আলবিও তাকে সময় দিচ্ছে না। জান্নাত এক প্রকার ডিপ্রেশনে চলে গিয়েছে, তাই আজকে কথাগুলো আলবিকে বলতে সে বাধ্য হয়েছে। এই জান্নাত, এই বিচ্ছে কোথায় আবার হারিয়ে গেলে? হারিয়ে যায়নি, হারিয়ে গেলে তো আবার আপনার আমানত রক্ষা করতে পারবো না। এমন করে বলছো যে মনে হয় আমার আমানত রক্ষা করার জন্যই রয়ে গেছো, হয়তো চলে যেতে। আপনি কিন্তু দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন। এইবার তো আবার আমার টেনশন বেড়ে যাবে, না জানি কোন মেয়ে আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। আচ্ছা জান্নাত, আমি যদি কখনো হারিয়ে যাই, ক্ষণিকের জন্য নয় একেবারে, তাহলে কিন্তু যে আসতে চলেছে তাকে দেখে রাখবে। জান্নাত এক মুহূর্ত দেরি না করে আলবির মুখ চেপে ধরে এবং বলে, আপনি এমন করে কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? আমাকে বলুন। কিছু হয়নি আমার, আমি তো পুলিশের পোশাকে খারাপ কাজ করে বেড়াই, আমি তো খারাপ। আমাকে কথাটা শেষ করতে পারেনি আলভি। বালিশের পাশে মোবাইলটা শব্দ করে বেজে ওঠে। সে জান্নাতকে ছেড়ে উঠে বসে মোবাইলটা রিসিভ করে কানে লাগানোর সাথে সাথে ওই পাশ থেকে মেলি কণ্ঠে একজন বলে ওঠে, রকি এখনো জীবিত আছে। তাই বলছি যে মস্তিষ্ক থেকে রকিকে মারার চিন্তা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করো। আমার পথের কাটা হলে খুব একটা ভালো হবে না তোমার জন্য। অচেনা আগন্তুকের কথায় মানে সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছুটা ধারণা করে নিয়েছে আলভি। রকিকে শেষ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে অনেকেই। এই কয়দিন অনেক কল এসেছে আলভির ফোনে, আর সবার একই রকম কথা, রকিকে মারার চিন্তা বাদ দিতে। রকি নাকি ওর শিকার। আলভি চিন্তা ভাবনা ওদের মতো নয়, একটা ভুল সে দ্বিতীয়বার করতে চায় না, তাই সে কল লাগে আকরাম সাহেবকে। দুবারের মতো রিং হতে ঘুমো ঘুমো চোখে কল রিসিভ করে আকরাম। আলভি অস্থির হয়ে বলতে থাকে, স্যার, আপনি এখন যেখানেই থাকুন না কেন, আগামী 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করুন। অতি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আছে আপনার সাথে। আলবি, এত সকালে কি হয়েছে তোমার? কি কারণে এত অস্থির হচ্ছ? স্যার, আমি রকিকে পেয়ে গেছি। আমার মাথায় নতুন একটা প্ল্যান আছে, আশা করি আপনি পাশে থাকলে সেটা কার্যকর হবে। তাই বলছি, সে আগামী 1 ঘন্টার মধ্যে দেখা করতে চাই আমার। দেখো, আমি তোমার কথায় সাই দিতে পারছি না এখন, কেননা অন্যের শিকারে আমার হাত দেওয়ার ক্ষমতা আমার নেই। স্যার, আপনাকেও কি কেউ থ্রেট দিয়েছে? তুমি থানায় আসো, বাকিটা আমি ক্লিয়ার করছি। আলভি হাতে সময় খুব কম, তাই সে রেডি হয়ে থানার দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর সে পৌঁছে গেল থানায়, কিন্তু আকরাম সাহেবের দেখা নেই। প্রায় 2 ঘন্টা পর আকরাম সাহেবের আগমন ঘটে। নিজ কেবিনে মুক্ত হয়ে বসেন উনি, কিন্তু আলভি মুক্ত হতে পারছে না যতক্ষণ না পর্যন্ত নিজের ভেতর জমিয়ে রাখা কথাগুলো বলছে ততক্ষণ। শান্ত হয়ে বলো, কি প্ল্যান তোমার?
স্যার একটা সিগারেট জ্বালাই, টেনশন আর প্রেশার বেড়ে যাচ্ছে। আকরাম সাহেব কিছু বললেন না, শুধু আলভির কাণ্ডগুলো দেখে যাচ্ছে। একটা গোল ক্লিপ সিগারেট জ্বালালো আলভি। নিজের গলা এবং মস্তিষ্ক দুটোই শান্ত করে বলতে শুরু করলো এমন এক কাহিনী যেটার সাথে আকরাম সাহেবের কিছু ঘটনা মিলে যায়, রহস্যময় ঘটনা। অস্বাভাবিক গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরের লোকজন। মেঘমুক্ত আকাশ, মেঘের ছিটে ফোটাও নেই দূর আকাশে। বাতাস নেই, শহরের বাতাস বলতে কৃত্রিম বাতাস। আজকে যেন এমন গরমকে টক্কর দিতে পারছে না কৃত্রিম বাতাস সংযুক্ত পাখা। থানার আঙ্গিনায় রয়েছে দুটো গাছ, একটি নিম গাছ এবং অন্যটি মস্ত বড় এক কাঁঠাল গাছ। এই গাছ দুটোর পাতাও নড়ছে না, মাটির নিচ থেকে গরম ভাব বের হচ্ছে। রাস্তার পাশের বৈদ্যুতিক তারের উপর বসেছে কাকেদের গুরুত্বপূর্ণ মিটিং। কাকা করে তারা তাদের মিটিং চালিয়ে যাচ্ছে। আকাশে অনেকগুলো চিল উঠছে, তাদের ঝাঁক দেখে মনে হচ্ছে ওরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছে এক টুকরো মাংস নিয়ে। কিছু কিছু মানুষ বলে থাকে তাদের থেকে এই কথাটা শোনা, আকাশে ঝাঁক বেঁধে চিল উড়লে নাকি বৃষ্টি নামার আশঙ্কা থাকে। এখন তো এমনই এক কাণ্ড, হয়তোবা সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে, তবে এটা শিওর না। আকরাম সাহেব আজকে ইউনিফর্ম পরে থানায় আসেনি। সাদা কালারের একটা পাতলা পাঞ্জাবি পরেছেন। পাঞ্জাবির ঘামে ভিজে যাচ্ছে। মাথার উপর ভীষণ কোম্পানির স্লিং ফ্যানটা ঘুরঘুর করে ঘুরছে। রুমের এয়ার কন্ডিশনটা নষ্ট হয়ে গিয়েছে। কিছু করেনি, সরকারি জিনিসপত্র ঠিক হতে একটু সময় লাগবে। আকরাম সাহেব হেলান দিয়ে ইজি চেয়ারে বসে আছে। ওনার সামনে বসে আছে আলভি। ঠোঁটের কোণে জলজল করছে তার জ্বলন্ত সিগারেট। আকরাম সাহেব হাত দিয়ে ইশারা করলো আলভিকে তার বক্তব্য পেশ করার জন্য। আলভি তার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে অন করে আকরাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলতে থাকে, আমি রকি সম্পর্কে যতটুকু স্টাডি করে জানতে পেরেছি, তার দুইটা মামা রয়েছে। ছোট মামা খুন হয়েছিল রিক্কি ভাইয়ের রাতে, আর বড় মামা হচ্ছে একজন পুলিশ কমিশনার। রিক্কি ভাই কি আসলে রকি নাকি অন্য কোনো আলাদা পার্সন সেটা আমি জানি না, তবে এতটুকু বলতে পারছি যে রকির বড় মামাকে আমি চিনি। কথাটা শোনা মাত্রই আকরাম সাহেবের মাথা সামান্য ঝিমঝিম করতে শুরু করেছে। আলভি এগুলো জানলে কিভাবে, এটা ওনার মনে প্রশ্ন জেগেছে। আলভি আবারও সহজ গলায় বলিল, চোর পুলিশের এই খেলায় আপনি চোরের সঙ্গ দিয়েছেন। রকি আপনার ভাগিনা হয়, এই কথাটা আপনি আমায় আগে বলতে পারতেন, তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। আকরাম সাহেব এইবারও চুপ করে রইলেন। এখন তার কি বলা উচিত উনি সেটা জানেন না, তবে তিনি যা করেছেন এটা ওনার কাছে সঠিক মনে হলো। আইনের কাছে তা অপরাধ। পুলিশ হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করা মারাত্মক অপরাধ। এতে করে আকরাম সাহেব সাসপেন্ডও হয়ে যেতে পারেন। আকরাম সাহেব কি বলবেন তা মনে মনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নিজের পর তার খানিকটা রাগও লাগছে। আলভির বয়স এবং যোগ্যতার দিক থেকে আকরাম সাহেবের ছোট, তবুও তিনি ভেবে পান না গুছিয়ে নেওয়ার প্রয়োজন কি। উনি লক্ষ্য করলেন আলভি সিগারেট টানছে আর হাসছে। তাকে দেখে মনে হচ্ছে না সে ভয় পাচ্ছে, অথচ তার উচিত সিনিয়র অফিসের সাথে ভয়ের সাথে নম্র আচরণ করা। মিস্টার আকরাম, আপনার থেকে কিন্তু এমন নীরবতা আশা করিনি। তোমার সাহস দেখে আমি বারবার অবাক হচ্ছি। আমার নাম ধরে ডাকার সাহস হয় কি করে তোমার? সাহস দেখছেন কে? সবে তো শুরু। রকি শেষ হওয়ার পর আপনার সময় সমাপ্তি হয়ে যাবে। তার একটাই কারণ, সেদিন রাতে রকি এবং শ্রাবণীকে বাঁচানোর জন্য। আর আমি এটাও জানি যে আলিয়াই হচ্ছে সেই শ্রাবণী। এগুলো আপনার মাইন্ড গেম। তবে আপনার সাথেও যে কেউ একজন মাস্টার মাইন্ড গেম খেলছে সেটা কি আপনি জানেন? সব যেহেতু জেনেই গিয়েছো, তাহলে নিশ্চয়ই এটাও জানার কথা যে যাকে মারার কথা চিন্তা করছো আসলে সে তোমার বাবাকে খুন করেনি, বরং রিক্কি ভাই নিজে তোমার বাবাকে খুন করেছে। আর রিক্কি ভাই কখনো রকি হতে পারে না, বুঝলে? গত 6 বছর ধরে শান্ত করা মাইন্ডটা যেন আজকে বিষাক্ততায় ছোঁয় কেঁপে উঠল। আলভি তার কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে রাখলো। আকরাম সাহেব কিছুটাও বুঝতে সক্ষম হয়েছে তার বলা কথাটাই আলভি পুরনো দিনের স্মৃতি স্মরণ করছে। আলভি, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই মুহূর্তে গরম হলে চলবে না।
কিভাবে ঠান্ডা হবো আপনি বলেন? আর রিক্কি ভাই আসলে কে? তাহলে দেখতে কেমন লাগে? এত বছর ধরে আমার বুকের মধ্যে আগুন জ্বলছে, আগুন। সে আগুন কি আর তার রক্ত দিয়ে আমি নেভাতে পারবো না? আলভি, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আমাদের হাতে তো আর করার মতো কিছুই নেই। এতদিন ধরে আমরা শুধু জেনে আসছি রিক্কি ভাই একটা নাম মাত্র। তার চেহারা কেমন সেটা কেউ জানে না। আর সে যখন কেডিএফ রাজত্ব করত তখন তার মুখমণ্ডল কেউ দেখতে পেত না, কারণ তার মুখের ওপর সবসময় ডাকাতের ভয়ঙ্কর মুখোশ থাকতো, শুধু তার চোখ জোড়া দেখা যেত। রকি ভাই, রিক্কি ভাই এর সম্বন্ধে কিছু জানেন না? তারও তো আমাদের মতো অবস্থা, তবে একজন ভালো বলতে পারবে রিক্কি ভাইয়ের সম্পর্কে। কে সে? হায়দার, ডায়মন্ড সিটির স্থায়ী বাদশা। তাকে জিজ্ঞেস করলে রিক্কি ভাইয়ের খোঁজ পাওয়া যেতে পারে। আবির চোখ জোড়া একটু বড় হয়ে যায় হায়দারের কথা শোনা মাত্র, কারণ হায়দার হচ্ছে মানুষ নামক একজন হিংস্র জানোয়ার। তার সামনে দাঁড়ানোর সাহস কারো হয় না, কারণ তার কথার চেয়ে তলোয়ার বেশি চলে। ইতিহাসে বারবার তার নামটি স্পষ্ট হয়ে গিয়েছে। কতটা ভয়ঙ্কর হলে সে নিজের পিতামাতাকে হত্যা করতে পিছুপা হয় না। আলবি এখনো ওই রাক্ষসের সম্মুখীন হতে চায় না, কিন্তু তাকে যে সম্মুখীন হতেই হবে। ওর পিতার খুনের শাস্তি সে নিজ হাতে দিবে বলে এতদিন ধরে অপেক্ষার প্রহর গুনেছে। প্রতিশোধের নেশা তার মস্তিষ্কে ঝিঝি পোকার মতো ডাকাডাকি শুরু করেছে। সে আর থাকতে চায় না, বসা থেকে উঠে দাঁড়ায়, মনকে শান্ত করে প্রস্তুতি নেয় ওখানে যাওয়ার, যেখানে একবার গেলে মৃত্যু ব্যতীত আর বেরিয়ে আসা যায় না। কালো মাটির পরশে সারাদিন মাইনিং এর কাজ চলতে থাকে। অক্সিজেনের অভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। দু একটা গাছ ছাড়া লক্ষ্য করার মতো রয়েছে একটা মস্ত বড় বস্তি এলাকা। এই বস্তিতে শ্রমিকদের থাকার জায়গা হয়। আলবি আর চিন্তা করতে চায় না, নিজের জীবন বাজি রেখে সে পাড়ি দিবে ডায়মন্ড সিটিতে। এটাতে ওর মন স্থায়ী হলো। কিছু না বলে এইভাবে কোথায় চলে যাচ্ছ? আলবি ঘাড় ঘুরে তাকালো আকরাম সাহেবের দিকে। স্পষ্টই বোঝা যাচ্ছে নীরবতা ভাঙার জন্য নিতান্ত প্রয়োজন এই কথাটি বলেছেন তিনি। বক্তার দিকে তাকিয়ে আলবি ভুরু কোঁচ গেল। বক্তা একটু কেশে বললেন, যেখানে যাওয়ার চিন্তা করছো সেটা বাদ দিয়ে এখানে বসো, আমার ঠিক সামনাসামনি, ওকে? কোথাও যাওয়ার চিন্তা করছি না আমি। যা বলার আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। আরে ইয়াংম্যান, তোমার বয়সে আমারও রক্ত গরম ছিল, বুঝলে? কিন্তু আমি কন্ট্রোল করতে জেনেছি বলেই আজকে এই পর্যায়ে এসেছি। তোমার ঘরে একজন স্ত্রী রয়েছে, শুনলাম আবার সে নাকি প্রেগনেন্ট, ডেলিভারির টাইমও কাছিয়ে গিয়েছে। এই অবস্থায় তাকে রেখে তুমি কিভাবে ওখানে যাবে? নিজের কথাও তো চিন্তা করতে হবে তোমাকে, তাই না? বেঁচে থাকলে প্রতিশোধ নিতে পারবে, কিন্তু সেখানে যে মারা গেলে এই বাবা হওয়ার অনুভূতি কেমন সেটা আর অনুভব করতে পারবে না, বুঝলে? তাহলে এখন আমি কি করব বলেন স্যার? আগামীকাল হায়দার ঢাকা আসবে, আর তার সুরক্ষার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে তোমার সাথে হায়দারের কথা বলিয়ে দেবো, কেমন? এটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে যে হায়দারকে মারার জন্য রকি প্রস্তুতি নিয়ে বসে আছে। তার মতো এমন হাজারো লোকজন অপেক্ষা করছে একটা সুযোগের। হায়দার মারা গেলে তোমার বাবার খুনের প্রতিশোধ আর নিতে পারবে না। তাই বলছি যে বি কেয়ারফুল। আলবি চিন্তা কিছুটা কমে গিয়েছে আকরাম সাহেবের কথায়, কিন্তু তার চাপ একটু বেড়ে গিয়েছে। এটা শুনেছে রকি হায়দারকে মারার প্রস্তুতি নিয়ে আছে। আলবি শুনেছে রকির টার্গেট কখনো মিস হয়ে যায় না। তাহলে কি আর কিছু ভাবতে চায় না আলবি। তার আন্ডারে কাজ করা 500 ফোর্সকে কল দিয়ে ইমিডিয়েটলি আসতে বলেন আব্দুল্লাহপুর। হয়তো সে আজকে থেকেই খেলা শুরু করতে চায়, প্রতিশোধের খেলা। নয়া পল্টনে 3 নম্বর রোডে মহিলা ভবনের সামনে এসে এক এক করে 17টা গাড়ি থামলো। সামনে পিছনে পুলিশ আর্মির গাড়ি, মধ্যে যে গাড়িটি রয়েছে সেটাই বসে আছে এই ভবনের মালিক আফরোজা সুলতানা নিশি। সম্পূর্ণ রাস্তাটা ব্লক হয়ে আছে তাদের গাড়ি দিয়ে। আশেপাশের লোকজন তাকে মজা দেখতে ব্যস্ত, যা নয় তা ভিআইপি লোক বলে কথা। পুলিশের গাড়ি থেকে এক ঝাঁক ইউনিফর্ম করা অফিসার বেরিয়ে প্রোটেকশনের জন্য প্রস্তুতি হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনীগুলো নিজেদের পজিশন নিয়ে দাঁড়িয়েছে। তাদের ম্যাডামের পার্সোনাল গার্ডেরা এসে ওনার গাড়ির দরজা খুলে দেয়। মার্সিডিজ ব্র্যান্ডের বুলেট প্রুফ গাড়ি থেকে ডান পাটা বের করে নিজেকে সকলের সামনে উপস্থাপন করে আফরোজা সুলতানা নিশি। আজকে নমিনেশন পেপারে নিজের নামটা তুলে ধরেছেন তিনি।
মানুষজনের ভিড় দেখে ভালোই বোঝা যাচ্ছে ঢাকার লোকেরা তাকে ভোট দিবে। আগামী নির্বাচনে বাংলার মাটিতে আফরোজা সুলতানা মিশি যেন হবে প্রধানমন্ত্রী। সকলের চোখে মুখে এমন একটা উল্লাস পাওয়া যাচ্ছে। এতদিনের শহরের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। মনে হয় এই আগন্তুকের আগমনে যা হওয়ার তাই হয়েছে। হায়দার নামক রাক্ষসের ভয়ে এতদিন যারা ঘরে বসেছিল আজকে তারাও বেরিয়ে এসেছে। গলা ফাটিয়ে নতুন আগন্তুকের উল্লাসে মাতিয়েছে তারা। সকলের মনে এখন হায়দারের ভয় উধাও হয়ে গিয়েছে। আফরোজা সুলতানা মিশির নামে পার্লামেন্ট থেকে নোটিশ এসেছে আগামী 10 দিনের মধ্যে যেন তার পার্টিতে সাজিয়ে ফেলা, কেননা 11 দিনের মাথায় হবে চূড়ান্ত ভোট, যেখানে ওনার প্রতিদ্বন্দ্বী হবে 6 বারের প্রধানমন্ত্রী হওয়া সারফারাজ। আজ পর্যন্ত কেউ যাদের পার্টির বিরুদ্ধে কথা বলতে সাহস করেনি, সেই জায়গায় আফরোজা সুলতানা মিশি জনগণের মুখের দিকে তাকিয়ে জীবনের নিরাপত্তা না খুঁজে নির্বাচন করতে মাঠে নেমেছে। এই সাথে শহরের জনগণ আবারও নির্বাচিত করবে যোগ্য প্রার্থীকে, হয়তো সারফরাজ নয়তো আফরোজা সুলতানা মিশি। সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সঠিক নেতা তৈরি করা। সন্ধ্যার ডায়মন্ড সিটি দেখতে খুব একটা খারাপ লাগে না। সারাদিন যত ধুলো ময়লা ছড়িয়ে ছিটিয়ে আকাশে উড়ে মেঘ হয়ে যাক না কেন, সন্ধ্যার সময় যখন টিপ টিপ অন্ধকারে জায়গায় জায়গায় বস্তিতে মশাল জ্বলে ওঠে, তখন রাজপ্রাসাদ থেকে দূর সেই আলোগুলোকে দেখতে বড্ড ভালো লাগে। হায়দার যখন তার হাত দুটো পিছনে মুড়ে দাঁড়িয়েছিল তার বারান্দার বেলকুনিতে, তখনই ডায়মন্ড সিটির প্রধান সেনাপতি নিলয় এসে কথাটা বলে। নিলয়ের কথার কোনো মূল্য না দিয়ে হিয়ালি করে কিছুক্ষণ চুপ করে রইল হায়দার। চিন্তা ভাবনা করতে তার মোটামুটি ভালোই সময় লাগে। প্রধানমন্ত্রী যদি তার হাতের মুঠোয় না থাকে, তাহলে ব্যাংকের টাকার ট্যাক্স দিতে হবে, মস্ত বড় এই সিটির ট্যাক্সও দিতে হবে। সরকারি কোনো প্রকার প্রোটেকশন তার প্রয়োজন নেই, তবু সে ডায়মন্ড সিটির বর্ডারে চেকপোস্ট সেনাবাহিনী রেখেছে। সাবধানে থাকা অতি প্রয়োজন। কিন্তু এখন যদি সরকার চেঞ্জ হয়, তাহলে নতুন নিয়মকানুন শুরু হবে, হায়দারের ব্যবসার ঝামেলাও তৈরি হবে। এটা ভাবতে গা শিউরে উঠছে ওর। নিলয় লক্ষ্য করল, যার চোখে মুখে সবসময় গম্ভীর ভাব থাকে, আজকে সে দেখে লাল হয়ে আছে। আর নিলয় এটা ভালো করে জানে, হায়দারের রাগ মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ না করেই জয়ী হওয়া। তুই এখন কি করতে চাচ্ছিস? হায়দার কখনো নারী লোকের উপর নিজের ক্ষমতা প্রয়োগ করে না, এটা তুই ভালো করেই জানিস। যা করব নিজের বুদ্ধি দিয়ে করব। আগামীকাল আমি ঢাকায় যাচ্ছি না। ঢাকায় যে যাচ্ছি না এটা যেন বাইরের লিক না হয়। সবাই জানবে আমি আসব, কিন্তু আমি যাব না। আমার পার্টির সব লোক যখন আবদুল্লাহপুর অবস্থান করবে, তখন বনানী থেকে শুরু করে গুলিস্তান পর্যন্ত ওই আফরোজা সুলতানা মিশিনা কি যেন নাম তার, সে একটা মিটিংয়ের আয়োজন করবে, সেখানে থাকবে তার পার্টির লোক। এতটুকু বলেই হায়দার চুপ হয়ে যায়। কি করতে যাচ্ছে হায়দার কিছুই বুঝতে পারছে না নিলয়। আমি যেটা বলছি সেটা চুপচাপ শোন। ওই মহিলা যেখানে মিটিংয়ের আয়োজন করবে সেখানেই 2টা বিস্ফোরণ ঘটবে। ঢাকায় আমাদের বিশ্বস্ত এক লোককে কাজটা করতে দিবে। আমি চাই সকলের মনে আবারও যেন আমাকে নিয়ে ভয় সৃষ্টি হয়। এবারও দেখবো ওরা কীভাবে বাঁচে। আরে সে মরলে তো আমি আর মাইন্ড গেমই খেলতে পারবো না, তার চেয়ে ভালো হবে তাকে বাঁচিয়ে রাখ। কথাটা বলেই হাতের ইশারায় চলে যেতে বলে নিলয়কে। নিলয় নিঃশব্দ হেঁটে চলে যায়। হায়দার আবারও তাকায় 5 নাম্বার চেকপোস্টের দিকে। বর্তমানে সেখানে কাজ চলছে। দূর থেকে ডায়মন্ডের আস্তরণ ঝিকমিক করছে, যেটা দেখে হায়দারের মনের প্রশান্তির বাতাস বয়ে যায়। এগুলো দেখতে দেখতে রাত প্রায় গভীরের দিকে চলে যায়। হায়দার আর দেরি করলো না, নিজের কামরেই চলে যায়। হয়তো আগামীকাল সকালেই ঘটবে মস্ত বড় এক ঘটনা, যেটার জন্য প্রস্তুত থাকবে না ঢাকা শহরের জনগণ। ঘড়ির ঘন্টার কাঁটা চলতে চলতে একটা সময় থামে। সকাল 11টায় মিনিটের কাঁটা থেমেছে 22-এ। সেকেন্ডের কাঁটা ঘোড়ার মধ্যেই বিদ্যমান রয়েছে, কারণ সে থেমে থাকলে ঘড়ির সময়ও থেমে যাবে। বর্তমান সময় হচ্ছে সকাল 11টা বেজে 23 মিনিট। মুন্না আরেকবার তার হাত ঘড়ির দিকে তাকিয়ে সঠিক সময়টা দেখে নেয়। আজকের শহরটা আগুনের মতো গরম হয়ে আছে, যখন তখন পুড়ে ছাই হয়ে যেতে পারে। একদিকে আবদুল্লাপুরে হায়দারের পার্টি অপেক্ষা করছে তাদের লিডার হায়দারের জন্য, আরেকদিকে বনানী থেকে
গুলিস্তান পর্যন্ত মানুষের ভিড় জমেছে আফরোজা সুলতানা মিশির মিটিংয়ে। 3 জন যুবক বয়সী ছেলে খদ্দেরের উঁচু চূড়ায় ওত পেতে বসে আছে একটি মাত্র কলের অপেক্ষায়। আজকে এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে চলেছে। এটার অর্ডার এসেছে কেডিএফ মানে ডায়মন্ড সিটির থেকে। 3 জনের মধ্যে একজনের নাম হচ্ছে মুন্না, বাকি 2 জনের লিডার সে। অন্যদের নাম তনয় এবং সুপ্ত। অনেক অপেক্ষা করার পর কল এসেছে। মুন্না যেন এটার অপেক্ষায় ছিল। সে কলটা রিসিভ করে কানে লাগায়, মোবাইল আর চোখে লাগায় দূরবীন। ওই পাশ থেকে তার ছিল স্বরে কোনো এক আগন্তুক বলে ওঠে, সব শেষ করে দিব, সময় হাতে বেশি নেই। কল কেটে দিয়ে কমলা রঙের ফোঁটা 3টার দিকে তাকালো মুন্না। রাডার স্ক্রিনে আরো একটা সবুজ ব্লিপ দেখা যাচ্ছে। বাজারের অস্তিত্ব প্রকাশ করছে এটা। একই স্ক্রিনে মিগ 31 এর ইলেকট্রনিক চোখে রয়েছে ইনফ্রারেডের অস্তিত্ব ধরা পড়বে কমলা রঙের ফোঁটা হয়ে। রাডার স্ক্রিন হিসেবেও কাজ করবে এটা। ব্লিপ ধরা পড়বে সবুজ রঙের ফোঁটা হয়ে। এর পিছনে রয়েছে মিসাইল 3টে। স্ক্রিনের মধ্যরেখার নিচের অংশে মিগ 31 এখনো বেজারের দিকেই ছুটছে। বেজারে রয়েছে স্ক্রিনের সেন্ট্রাল রেজিং বারের উপর। বেজারে এই নিরাপত্তার চাবি। মুন্না বেশ উপলব্ধি করেছে মিসাইলগুলোকে বিপথে যেতে সাহায্য করবে ও লোকজনের ভিড়ের মধ্যে আগুন চালানোর ব্যবস্থা করতে পারলে মিসাইলগুলো সেদিকেই ছুটবে। বেজাকে ধ্বংস না করে উপায় নেই কোনো, নিজেদেরকে তো বাঁচতে হবে। সরাসরি ছুটল মিগ 31, যেন ধাক্কা দেবে বেজারকে। স্ক্রিনের মাঝখানে সরে আসছে কমলা ফোঁটা, কিন্তু এগুলোর কথা ভুলে থাকার চেষ্টা করল মুন্না। আর 5 সেকেন্ড পর হবে ধ্বংস। থ্রোটল আরো খুলে দিল সে। নিজের একটা মিসাইল রিলিজ করার আগে বেজারের একেবারে কাছাকাছি পৌঁছাতে হবে ওকে। শরীরের চারদিকে অ্যান্টি জি স্যুট আট হয়ে চেপে বসল। তারপরেই ঢিল দিল। কমলা রঙের 3টে ফোঁটা পিছিয়ে পড়ল মুহূর্তের জন্যই। পরক্ষণে আবার তাদেরকে দেখা গেল স্ক্রিনের মাঝখানে, অর্থাৎ পিছু ছাড়ছে না। সবুজ ফোঁটাটা বড় হতে শুরু করলো। বাদিকে হাত বাড়িয়ে কনসোলের গায়ে ফিট করা উইপন আর্মি বোতামে টিপ দিল মুন্না। এরপর দ্রুত হাতে কয়েকটা বোতাম চাপ দিয়ে চালু করে দিল থর্ড ট্রিগার আর গাইডেন্স সিস্টেম। অসাবধানে যাতে উইপন সিস্টেম চালু না হয়ে যায় সেজন্য এই বোতামের ব্যবস্থা। মিসাইল আর টার্গেট চোখে দেখে নিজের মিসাইল গাইড করতে পারে সে। আবার স্ক্রিনে ওগুলো দেখো তা পারবে। চোখে যা দেখবে, দেখার পর মিসাইলকে যা দিয়ে করতে চাইবে, ব্রেনের ভেতর সেই দেখা আর ইচ্ছেটা ইলেকট্রনিক্যাল ইম্পালসে পরিণত হবে। ইম্পালস ডিটেক্ট করবে ওর হেলমেট বসানো ইলেকট্রোড। ওখান থেকে সংকেতগুলো পৌঁছে যাবে উইপন সিস্টেম একটা স্টিয়ারিং সিগন্যাল ট্রান্সমিট করবে মিসাইলে। ডিস্টেন্স টু টার্গেট রিড আউট যেই মাত্র ইঙ্গিত দেবে আঘাত হানার। এটাই আদর্শ মুহূর্ত। সেই মুহূর্তে থট গাইডেড সিস্টেম উইং এর তলা থেকে একটা মিসাইল ছড়বে। 0 সেকেন্ড। 3টে মিসাইল সদ্য বিধ্বস্ত। বেজারের গায়ে লেগে একই সাথে বিস্ফোরিত হয়েছে। শব্দ, আগুন আর ধোঁয়া পিছনে রেখে ছুটে পালাচ্ছে মিগ 31। রাডার স্ক্রিনের মধ্যরেখার একটু নিচে এখনো পাপড়ি মেলেছে কমলা রঙের ফুল। ব্যাপারটা হঠাৎ খেয়াল করল মুন্না। পেশার ছুটের ভেতর তরতর করে ঘামছে সে। স্বস্তি পরমে একটা শীতল পরশ দেহমন জুড়িয়ে দিল। দূর থেকে গুলিস্তানকে আর চেনার ক্ষমতা নেই। ধ্বংস হয়ে গিয়েছে আশেপাশের বিল্ডিংগুলো। মিসাইলের বিস্ফোরণে আগুন লেগে মানুষের মৃত্যু। দাউ দাউ করে আগুন জ্বলছে প্রাঙ্গণে। কারণ মৃতদেহ চেনার উপায় নেই। সাইলেন্ট বাজিয়ে সেখানে উপস্থিত হলো 15টার বেশি ফায়ার সার্ভিসের গাড়ি। তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তাদের চেষ্টায় কাজ হচ্ছে না। আগুনের পরিমাণ যেন আগের থেকে বেড়ে চলেছে। মুন্না তার দলবল নিয়ে খদ্দরের ছাদ থেকে নেমে পালিয়ে যায়। শহরে হঠাৎ এমন এক ঘটনায় সবাই বলাবলি করছে এটা টেরোরিস্টের কাজ। আদৌ কি এটা সত্যি নাকি কারো সাজানো কথা? নিহতদের শনাক্ত করে পাঠানো হচ্ছে তাদের আত্মীয়দের কাছে, আর যারা আহত তাদের ভর্তি করা হয়েছে আশেপাশে হাসপাতালগুলোতে। চারিদিকে রক্তের গন্ধ আর লাশের সমাহার। আকাশে ঝিলগুলো মাটিতে নেমে এসেছে এক টুকরো মাংসের জন্য। বৈদ্যুতিক তারের উপর বসে থাকা কাকগুলো আজকে আর নিজেদের মধ্যে ঝগড়া করছে না খানা নিয়ে।
কারণ আজকে গুলিস্তানের মাটিতে মানুষের মাংসের অভাব নেই, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ধর্ম ব্যবসায়ীরাও এতক্ষণে চলে এসেছে ময়দানে। এই ঘটনার সম্পূর্ণ দেশ আতঙ্কিত হয়ে আছে তাদের নতুন নেত্রীর দিকে। হয়তো সৃষ্টিকর্তার পরে তিনি একমাত্র তাদের ভরসা রক্ষার জন্য। জানেন, সবাই রহস্যের মায়াজালে আবদ্ধ। সকাল পেরিয়ে দুপুর শেষ হবার উপক্রম, কিন্তু আব্দুল্লাপুর পার্টি অফিসে এখনো হায়দার এসে উপস্থিত হয়নি। সকাল থেকেই যেখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল, এখন সেখানে ময়দান শূন্য হয়ে এসেছে। রকি তার মাস্টারমাইন্ড গেম দিয়ে হায়দারকে শেষ করার সমস্ত প্ল্যান এঁকেছিল, কিন্তু সে ব্যর্থ হয়ে নিজের আস্থানে ফিরেছে কিছুক্ষণ আগে খবর শুনে। রাজেন্দ্র সাহেব রকিকে কল দিয়ে বলেছে ওর আস্থানে চলে যেতে। তারাও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর আজকে হায়দার ঢাকায় আসছে না, এটা সমস্ত শহরে ব্রেকিং নিউজ আকারে ছড়িয়ে পড়েছে। আবার কবে তিনি ঢাকায় আসবেন গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য, সেটা অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। রকির সমস্ত প্ল্যান চৌপাট হয়ে গিয়েছে। তার লোকজনকে আবার ফিরে যেতে বলে সে নিজেও আস্থানে চলে যায়। আজকে সকাল থেকেই আলবি এবং তার ফোর্স মিলে সমস্ত আব্দুল্লাপুরে টহল দিয়েছে। ছোট থেকে বড়, বখাটে থেকে অলিগলির মাস্তানরাও পুলিশের চোখের সামনে ছিল। কেউ যেন কোনো প্রকার ক্রাইম করতে না পারে, তার জন্য পুলিশ প্রশাসন হতে শুরু করে সেনাবাহিনী এবং অন্যান্য ডিফেন্সের লোকেরাও মজুদ ছিল সেখানে। আলবি এখন বসে আছে পার্টি অফিসের নিচতলায়, সাথে তার আকরাম সাহেব। আলবির চিন্তার শেষ নেই, এটা তার কপালের রগ ভাষা দেখে বোঝা যাচ্ছে। মানুষ যখন বেশি চিন্তা করে তখন তার কপালের ডান পাশের রগটা অন্য সময়ের চেয়ে বেশি সতেজ হয়ে যায়। আলবির এমন অবস্থায় আকরাম সাহেব মেনে নিতে না পেরে তিনি করুণ কণ্ঠে বলে ওঠেন, আলবি, এত চিন্তা করলে হবে না। সকাল থেকে এখনো কিছু মুখে তুলোনি তুমি। নিজের ফোনটাও বন্ধ করে রেখেছো। বাসা থেকে তোমার স্ত্রী কতবার তোমায় কল দিয়েছে সেটা কি তুমি জানো? তোমাকে না পেয়ে অবশেষে বেচারি আমায় কল দিতে সে বাধ্য হয়েছে। গুলিস্তানের ঘটনা দেখে সে কল দিচ্ছিল তুমি ঠিক আছো কি না এটা জানার জন্য। একবার তার সাথে কথা বলে ওর মনটাকে শান্ত করো ভাই। আলবি বিরক্ত বোধ করে। জায়গাটা পরিত্যাগ করার জন্য উঠে দাঁড়াতে গেলেই বাধা দেয় আকরাম সাহেব। মুখটাকে গম্ভীর ভাব করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলবি। উনি ভয় পাননি আলবির এমন লুক দেখে। এটা তার নতুন লুক নয়। আকরাম সাহেব আলবির চিন্তা কিছুটা কমানোর জন্য মৃদু হেসে 2টা সিগারেট জ্বালালো। আলবি সেটা সদয় হৃদয়ে গ্রহণ করে টানা শুরু করলো। এক পর্যায়ে দুজনের মধ্যে আবারও কথা শুরু হয়। প্রথমে আকরাম সাহেব শুরু করলে আলবিও তাতে যোগ দেয়। আজকে সারাদিনের কষ্ট তোমার বিফলে গেল তাহলে? সমস্যা নেই, কিছু পেতে হলে কিছু খরচ করতে হয়। আবার না হয় সময়টাই গেল। গুলিস্তানের ঘটনা নিয়ে কি চিন্তা ভাবনা তোমার? আমি জানি তো এই বিস্ফোরণটা কে ঘটিয়েছে। আলবির কথা শুনে বিস্মিত হলো আকরাম সাহেব। শহরে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, কেউ জানে না কে করেছে এটা। সিআইডি টিম, গোয়েন্দা বিভাগ, আরো বিভিন্ন এজেন্সি নিয়ে এটা নিয়ে তদন্ত চালাচ্ছে। তারাই এখনো চুল পরিমাণ প্রমাণ পায়নি। আর সেখানে নাকি আলবি সারাদিন আব্দুল্লাপুরে বসে থেকে গুলিস্তান নিয়ে কে এটা করেছে তা জানে, কিন্তু কিভাবে, এটা তো মিরাক্কেল মনে হচ্ছে। স্যার, এখন আবার আপনি কি চিন্তা করতে শুরু করেছেন? কিছু না, তা বললে না যে কে এমন অমানুষের মতো একটা কাজ করেছে? আপনার ভাগিনা রকি কাজটা করেছে। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? কি বলছো এগুলো? ভেবে চিন্তে বলছো তো? আমি ঠিক আছে, সাথে আপনার মাথাও ঠিক আছে, তবে কথাটা মনে হয় আপনি মানতে পারছেন না। আমরা ক্লিয়ার করে বলো আমাকে। শোনেন, প্রথমত রকি এখানে এসেছে হায়দারকে শেষ করার জন্য, কিন্তু আমাদের কঠিন গার্ডের অবস্থা দেখে তার মনের ভিতরে একটু ভয় ঢুকে যায়। তাই সে আমাদের উদ্দেশ্যটা নষ্ট করার জন্য গুলিস্তানে হামলাটা করে, যাতে আমাদের মনোযোগ নষ্ট হয়ে গুলিস্তানে চলে যায়। আর এই ফাঁকে যখন হায়দার পার্টি অফিসে আসতো তখনই সে তাকে মেরে দিয়ে পগার পার হয়ে যেত। হা হা করে পাগলের মতো কিছুক্ষণ হাসলো আলবির কথা শুনে আকরাম সাহেব। আলবি তার নীরবতায় সায় দিয়ে সিগারেট টানতে মনোযোগী হলো। শেষে খুব সাবধানে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। এটা দেখে আকরাম সাহেব মৃদু স্বরে বলে, রকি একজন মনস্টার হতে পারে ঠিকই, তাই বলে যে তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই এমনটা কিন্তু নয়। আমি যতদূর রকিকে জানি সে এমন কাজ কখনোই করতে পারে না।
রকি যেদিন সমগ্র দেশটাকে জ্বালিয়ে দিবে তখনও আপনি বলবেন রকি কখনো এই কাজটা করতে পারে না? তুমি রকির বাইরের স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড দেখেছো, কিন্তু আমি তাকে অতি নিকট হতে পর্যবেক্ষণ করেছি, বুঝলে? অনেক মানুষই বলে থাকে পুলিশের নাক নাকি কুকুরের চেয়েও বেশি সতেজ। তুমি যদি এই কথা বিশ্বাস করতে পারো তাহলে তোমাকে এটাও বিশ্বাস করতে হবে যে গুলিস্তানের হামলাটা রকি করেনি, বরং হায়দার করিয়েছে। এটা আপনি কিভাবে শিওর হয়ে বলতে পারেন? সামনে তাকিয়ে দেখো, উত্তর পেয়ে যাবে। আলবি সামনে তাকায়। দেওয়ালের মাল্টিমিডিয়া টিভিতে খবর চলছে। ব্রেকিং নিউজে বর্তমানে রয়েছে কেডিএফ নামে ডায়মন্ড উৎপন্নের শহর থেকে ওখানকার বাদশাহ হায়দার সবাইকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে সে গুলিস্তানের হামলাটা সে নিজের লোক দিয়ে চালিয়েছে। এবার যদি ওনার পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত না হয় সমস্ত দেশে এমন করে ভয়াবহ আগুন জ্বলবে। আজকের হামলাই তো একজন আরেকজনকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছে, কিন্তু সামনের দিনগুলো এতটাই ভয়ঙ্কর হবে যে সেদিন কেউ কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাধ্য থাকবে না। এর আগে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। টিভিতে এমন সংবাদ দেখে আলবির রাগে জ্বলন্ত সিগারেট নিজের হাতে চেপে ধরে একটা প্রতিজ্ঞা করে সে হায়দারকে না মেরে মারা যাবে না। হায়দার এখন আর রকির একার শিকার নয়, আলবির শিকার হয়ে দাঁড়িয়েছে। আলবি নিজে ফোর্স রেডি করে আবারও চলে যায় ট্রেনিংয়ে, কেননা আগামীতে শুরু হবে তুমুল যুদ্ধ। এমন যুদ্ধই হবে এর ফলে বাংলাটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দিনের রেশ কেটে গিয়ে সন্ধ্যা নেমে এসেছে। দুইটা বাঘের সামনাসামনি অবস্থান করছে একটি মাত্র সিংহ। বাঘ দুটোর তেজ না থাকলেও সিংহ তার শিকার করতে না পারার গর্জন শুরু করে দিয়েছে। তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে না, তাই সিংহ অল্পতেই চুপ হয়ে যায়। তারা তিনজন অবস্থান করছে রকির আস্তানায়। তিনজনের হাতে রয়েছে চায়ের কাপ। রাজেন্দ্র সাহেবের সুগারের সমস্যা রয়েছে, তাই তিনি চিনি ছাড়া চা পান করছে। আর বাকি দুজন ইব্রাহিম এবং রকি আগের নাই। তিনজনের হাতে চা আছে বলে যে সিগারেট টানছে না কেউ, এমনটা কিন্তু নয়। তিনজনের হাতেই রয়েছে জাম্বু সিগারেট। রকি, শেষ পর্যন্ত তোমাকেই কিন্তু খেলে যেতে হবে। এই শালা হায়দার এমনই, কথা দিয়ে কথা রাখতে জানে না। নিজের পার্টির লোকগুলোকে এখানে ডেকে বাকি সবার প্রাণ নিয়ে নিল সে। কত বড় নিমক হারামি কাজ করলো সে, ভাবতেই মনে চাচ্ছে শালাকে। আরে শান্ত হন রাজেন্দ্রদা, এত হাইপার হলে এখন চলে না। রকি কি বলে সেটা শুনি আমরা, তারপর হায়দারের লাশের সাথে যা খেলা যায় তাই খেলবো। রকি, তোমার কি বলার আছে? ফ্লাইং কিস দেওয়ার চেয়ে গলায় লাগিয়ে চুম্মা দিতেই আমি বেশি পছন্দ করি। হায়দার শালাকে এমন মারবো যে শালার শরীর যেখানে কেউ কখনো হাত দেয়নি সবাই মিলে তখন সারাদিন বসে বসে সেখানেই হাত দেবে। তাহলে কি প্ল্যান এটা শেষ, নাকি নতুন একটা চিন্তা ভাবনা করা আছে? প্ল্যানের মধ্যে আমি নেই, আমার কাজ শটগান দিয়ে সামনে থাকা মানুষ মারা। কথাটা বলেই সিগারেটের কোণে আরেকটা টান দেয় রকি। আকরাম সাহেব আর ইব্রাহিম নিজেদের মতো কতক্ষণ বাজে আলাপ করে। রকি এগুলো শুনতে না পেরে বলেন, আপনাদের এই ব্যস্ত অনুপাতের মতন দীর্ঘক্ষণ বক্তৃতা দেওয়ার ফানি মুড অ্যান্ড টাইম নেই আমার। মন খারাপ করে ওরা দুজন চুপ হয়ে যায়। রকি আরেকটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলতে থাকলো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে খানিকটা কৃত্রিম আলোক, ঝিঝি পোকার কৃত্রিম ডাক, আর কোনো সারা শব্দ নেই। এমন একটা পরিবেশে অনেক দূর থেকে শোনা গেল বিরোধীহীনভাবে ব্যাং ডাকার খ্যাক খ্যাক আওয়াজ। ডায়মন্ড সিটিতে তখন দিনরাত 24 ঘন্টা মাইনিং এর কাজ চলছে। মানুষজন মৃত্যুর ভয়কে চোখের সামনে রেখে খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজে লেগে গেছে। 300 ফুট নিচে গেলে পাওয়া যাবে মস্ত বড় এক ডায়মন্ডের খাজানা। এই জায়গা থেকে ডায়মন্ড পাচার করা হলে প্রায় 2.5 বছর পর্যন্ত বিনা টেনশনে কাটিয়ে দেওয়া যাবে। হায়দার সেটার পর্যাপ্ত পরিমাণ ফায়দা লুটছে। রাত তখন থেমে নেই, সকলের অপেক্ষায় নিজের মায়াজালে ধোয়ার ত্যাগ করে সে ব্যস্ত। ডায়মন্ড সিটিতে এখন কোথাও আলো জ্বলছে, আবার কোথাও ঘুটঘুটে অন্ধকার। এই শহরের সবচেয়ে বড় দালানটা হচ্ছে হায়দারের রাজপ্রাসাদ। সমস্ত রাজপ্রাসাদের আশেপাশে গার্ডেরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। মেন গেটে মশাল জ্বালানো। শত্রুর আক্রমণ থেকে একেবারে যে মুক্ত তা কিন্তু নয়, কেননা সব শহরের মতো এই শহর দখল করার জন্য ওত পেতে আছে বড় বড় শত্রু মহল। হায়দার শুধু বাংলাদেশ নয়, বরং আশেপাশে মায়ানমার, ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেকগুলো দেশকে নিজের ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করছে। বলা হয়ে থাকে একজন প্রধানমন্ত্রী যা করার ক্ষমতা রাখে না,
হায়দার সেটা একাই করে ফেলতে পারে, তাও আবার গোটা একটা শহরের মালিক হয়ে।